এখন আমরা আসি আমাদের আজকের ওয়ার্কশপে। এটা অনেকেই অ্যাটেন্ড করেছেন আগে। তারপরেও আসলে এখন স্ক্রিনিং, যেমন ব্রেস্ট স্ক্রিনিং যখন খুবই এখন প্রায়োরিটি, এখন প্রোস্টেট ক্যান্সার স্ক্রিনিংও খুব প্রায়োরিটি পাচ্ছে আর কি। আমাদের ইনস্টিটিউটে আমার শুধুমাত্র পপুলারই আমাদের দেখা যাচ্ছে প্রতিদিন 6টা 7টা এমপিএমআরআই প্রোস্টেট থাকে। তো 6টা 7টা এমপিএমআরআই প্রোস্টেট মানে বিশাল ব্যাপার আর কি, যে একদিনে একটা সেন্টারে এতখানি স্ক্রিনিং হয়, তার মানে আরও কত হয়। তাহলে যেহেতু এখন স্ক্রিনিং হিসেবে প্রোস্টেট স্ক্রিনিং এটা একটা হচ্ছে প্রাইম মডালিটি, এই জন্য আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব জিনিসগুলো একটু শুরু করতে। মানে অনেকেই শুরু করেছেন, কিন্তু আমরা চাই জিনিসটা আরও অনেকেই কাজগুলো করুক। তাহলে হবে কি, রোগীদেরও হেল্প হয় এবং সার্জনদেরও হেল্প হয়। So challenges in prostate cancer management: high and worldwide increasing incidence, sensitive but unreliable serum marker PSA। এটা আমরা সবাই জানি যে পিএসএ দিয়ে আসলে সিরাম মার্কারটা মানে প্রোস্টেটের ক্যান্সার পজিটিভ বা নেগেটিভ এটা আসলে কখনোই করা যায় না এবং বলাও হয় না, তারপরে পিএসএটা করা হয় যেহেতু এটা সেন্সিটিভ। আর ইমপ্রিসাইজ প্রাইমারি ডায়াগনোসিস, আগে যেটা করা হতো যে কনভেনশনাল ট্রাস গাইডেড বায়োপসি করতো, যে পেশেন্টের যদি ওরা সাসপেক্ট করতো পিএসএ রেইজ থাকতো তাহলে সাথে সাথে ওরা বায়োপসি করতো। তার ফলে কিছু ওভার ট্রিটমেন্ট হতো, কিছু আন্ডার ট্রিটমেন্ট হতো। যেমন ইমপ্রিসাইজ প্রাইমারি ডায়াগনোসিস কনভেনশনাল ট্রাস গাইডেড বায়োপসির ফলে কি হতো, আন্ডার স্যাম্পলিং হতো। আন্ডার মনিটর না, না কানেকশন তো পিছনে, এটা কি লুজ? হচ্ছে চলে যাচ্ছে। আচ্ছা, আমরা এটা হইতে থাকুক, আমরা একটু কথা বলি। আপনারা কারা কারা এমপিএমআরআই প্রোস্টেট করেন এখানে? 1 2 3 4, গুড। 5, আস্তে আস্তে উঠতেছে। আচ্ছা, আমরা চাই যে 100-এ 100 হাত উঠবে নেক্সট টাইম, কারণ আমরা চাই যে এটা আসলে স্ক্রিনিং টুল এবং সবাই এটাতে আমরা যেন এক্সপার্ট হয়, কারণ রেডিওলজিস্টদের কাজই কিন্তু স্ক্রিনিং করা। এখন আমি যদি একটা সেন্টারে, যদি 1-2টা সেন্টারে হয় তাহলে আসলে স্ক্রিনিং পারপাসটা আসলে হয় না। স্ক্রিনিং পারপাস মানে হচ্ছে যে যে মডালিটিটা অ্যাভেইলেবল সেটা। তো এখন এমপিএমআরআই প্রোস্টেটটাকে আসলে খুব অ্যাভেইলেবল করে ফেলতে হবে এবং সবাইকে আসলে এটাতে আগায় আসতে হবে।
এই স্লাইডটা কি দেখতে পেরেছিলেন আপনারা? ওভার ট্রিটমেন্ট। আচ্ছা, তারপর আমরা নেক্সট স্লাইডে যাই। কেন ইমপ্রিসাইজ প্রাইমারি ডায়াগনোসিস হয় ট্রান্সগ্রেডেড বায়োপসির মাধ্যমে কনভেনশনাল? যেটা হতো যে তারা হচ্ছে পিআর করার পরে পিএসএ ইভ্যালুয়েশন করে হচ্ছে বায়োপসি করতো। তার ফলে কিছু কিছু আন্ডার ডায়াগনোসিস হতো, যেমন কিছু কিছু লোকেশনে দেখেন লেখা আছে অ্যান্টেরিয়র গ্ল্যান্ড, মিড লাইন, এক্সট্রিম অ্যাপেক্স, স্মল লিশন অ্যান্ড তার ফলে কি হচ্ছে যে একদম এক্সট্রিম অ্যান্টেরিয়র এন্ডের যে লিশনগুলো মিড লাইনে, আমরা পরে ছবি দেখাচ্ছি, তার ফলে এখান থেকে স্যাম্পলগুলো আসতো না, আদার জায়গা থেকে স্যাম্পল আসতো এবং মেনি মেন্স আর ফলসলি রিঅ্যাসিউরড দ্যাট দে আর ক্যান্সার ফ্রি। অ্যাকচুয়ালি ক্যান্সার আছে কিন্তু ফলসলি রিঅ্যাসিউরড হতো। যেমন এটা একটা এক্সাম্পল, যে একদম অ্যান্টেরিয়র এন্ডে হচ্ছে, এটা টিভিতে তো এটা আসছে না, অ্যান্টেরিয়র এন্ডে হচ্ছে আমাদের লিশনটা দেখা যায় পয়েন্টার, না আমি এখানে লেজার পয়েন্টার দিচ্ছি কিন্তু টিভিতে না, টিভিতে হচ্ছে না। হ্যাঁ পয়েন্টের কথাটা দেখতে পাচ্ছ তুমি? হ্যাঁ পয়েন্টের না? হ্যাঁ এটা দাও। এখন আসছে, আমি মিস করে ফেলছি, আমার চোখে চশমা নাই। দিছে তো, ইন্ডিকেট হয়েছে। দেখা যাচ্ছে? হ্যাঁ না দেখা যায় না। আচ্ছা আমি এমনি পয়েন্টার দিই না, এটা দিয়ে চেঞ্জ না, এটা অন্য জিনিস। তাহলে আমি অন্য পয়েন্টার বের করি। আচ্ছা তাহলে আমরা আসি, দেখেন এবার দেখা যায়, তাও হয় না, এখানে আসলে পয়েন্টারই আসতেছে না, আসছে এখন। আচ্ছা তাহলে আমরা দেখি যে দেখেন লিশনটা হচ্ছে যে অ্যান্টেরিয়রলি, সরি এখানে নড়ছে বাট ওখানে নড়ছে না। আচ্ছা আমরা এখানে একটু ডিসকাস করি, যে আমরা দেখি যে লিশনটা এখানে দেখা যাচ্ছে একদম অ্যান্টেরিয়র এন্ডে একটা লিশন, যেটা আমরা যদি ট্রান্সরেক্টাল বায়োপসি করি তাহলে দেখা যাবে যে এই লিশনগুলো ইউজুয়ালি খুব মিস হয়। এস রিজনে যে অ্যান্টিফাইব্রোমাসকুলার স্ট্রমার যে লিশনগুলো থাকে এক্সট্রিম অ্যাপেক্সে, সেই লিশনগুলো ইজিলি মিস হয়। এটা একটা স্মল লিশন, খুবই শার্টেল একটা লিশন। আমরা যদি কোনো গাইড না থাকে, যে লোকালাইজেশন করা না থাকে আগে এমপি এমআরআই প্রোস্টেটের মাধ্যমে, তাহলে দেখা যাবে আমরা যদি কনভেনশনাল বায়োপসি করি তাহলে ইজিলি মিস হওয়ার সম্ভাবনা আছে এই ছোটো লিশনগুলো। এই জন্যই হচ্ছে এখন কনভেনশনাল ট্রান্সগাইডেড বায়োপসিটা অবসুলেট হয়ে গেছে। নেক্সট আরেকটা যেটা প্রবলেম হচ্ছে, যদি আমি এমপি এমআরআই প্রোস্টেট না করি, রিস্ক অফ ওভার ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট, ইউজ অফ পিএসএ অ্যাজ এ স্ক্রিনিং টুল। তার ফলে হচ্ছে আমরা পিএসএ করার পরেই দেখলাম যে রেস সাথে সাথে ট্রান্সগাইডেড বায়োপসি করলাম, তার ফলে হচ্ছে কি যে দেখা যাচ্ছে যে যার হলো ক্লিনিক্যালি ইনসিগনিফিকেন্ট বা ইনটুলেন্ট ক্যান্সার সেগুলো আসে। আমার মনে আছে যে মাসা আছে এখানে, মাসা নাই, মাসার একটা রিলেটিভের ছিল আর কি, যখন আমরা প্রথম দিকে এমপি এমআরআই প্রোস্টেট করি, তো তখন আমরা বলেছিলাম যে পেশেন্টের কার্সিনোমা নাই আর কি, মানে ভাষাটা হচ্ছে এরকম যে ক্লিনিক্যালি ইনসিগনিফিকেন্ট, মানে আনলাইকলি টু বি প্রেজেন্ট। তার মানে এটা হচ্ছে যে তার ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট ক্যান্সার আনলাইকলি টু বি প্রেজেন্ট, কিন্তু কথাটা বুঝতে হবে। কিন্তু সেই রোগীর যখন বায়োপসি আসলো, রোগীর বায়োপসি আসছে 3+3, তখন রোগী বলল যে আমার তো রিপোর্ট ভুল করছে, কারণ আমার তো কার্সিনোমা, কিন্তু আমাকে এমপি এমআরআই করে প্রোস্টেট করে এটা বলছে। ইভেন শুধু রোগী না, অনেক ক্লিনিশিয়ানও ভাবে যে এই যে বায়োপসিতে পজিটিভ আসলো কিন্তু আমার এমপি এমআরআই প্রোস্টেট ক্যান নেগেটিভ। তো এটাই হচ্ছে আপনাদেরকে বলার উদ্দেশ্য, যে আগে বুঝতে হবে যে এমপি এমআরআই প্রোস্টেটটা কাদের জন্য। সেটা হচ্ছে দেখবেন লেখা আছে ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট। ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট মানে হচ্ছে যে যাদের হলো স্কোর নর্মালি হচ্ছে 3+3 পর্যন্ত আমরা কার্সিনোমা ধরি, তাহলে এই স্কোরটাকে 6 পর্যন্ত আমরা বলি যে এটা ইনসিগনিফিকেন্ট। সিগনিফিকেন্ট আমরা বলি যে যদি ইভেন 3+4 এখান থেকে তার উপরে যত স্কোরিং হবে সেগুলোকে আমরা সিগনিফিকেন্ট বলি। অতএব 3+3 এমপি এমআরআই আসবে না, এটাই আমাদের উদ্দেশ্য, যেন 3+3গুলো না আসে। 3+3 যদি আসে তাহলে ওভার ডায়াগনোসিস হবে। পেশেন্ট একবার যখন শুনে তার প্রোস্টেট কার্সিনোমা হয়, তখন সেই পেশেন্টগুলো তাদের অ্যাক্টিভ ট্রিটমেন্ট শুরু করে, আইদার প্রোস্টেটেক্টমি এগুলো নেওয়া শুরু করে বা হরমোন থেরাপি যেটা। তো এই জন্য বলা হয় যে যখন এই ট্রান্সগাইডেড বায়োপসি আমরা স্ক্রিনিং টুল হিসেবে ইউজ করি, তখন দেখা যায় যে ইনসিগনিফিকেন্ট কার্সিনোমাগুলোকেও ডায়াগনোসিস করা হয় এবং পেশেন্টদের মানে ওভার ট্রিটমেন্ট করা হয়। এই জন্য হচ্ছে আমরা আগে এমপি এমআরআই প্রোস্টেট করি, যে যেটাতে শুধুমাত্র সিগনিফিকেন্ট ক্যান্সারগুলোকে আমরা যেন আমাদের স্ক্রিনিংয়ের মধ্যে আনতে পারি। গ্রেড ডিফাইন 3+3 উপরে থাকবে,
কিভাবে আসবে আমরা এখন আসতেছি যে আমরা এই গ্রেডিংটা কিভাবে করি। গ্লেসন গ্রেডে আমরা জানি যে 1 to 5 প্যাটার্ন থাকে। এই প্যাটার্নটা কিসের উপরে ডিপেন্ড করে? এই প্যাটার্নটা ডিপেন্ড করে যে নর্মাল যে প্রোস্টেট যে গ্ল্যান্ড আছে তার হচ্ছে কতখানি হচ্ছে নর্মাল গ্ল্যান্ডের ফরমেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিফরমেশন হচ্ছে, মানে নর্মাল লুকটা নষ্ট হচ্ছে, তার উপরে ডিপেন্ড করে 1 to 5। তাহলে 5 হচ্ছে মোর অ্যাগ্রেসিভ, এরকম 1 2 3 4 5 5টা স্কোর থাকে। দ্য স্কোর ইজ দ্য সাম অফ টু মোস্ট কমন গ্রেড প্যাটার্ন। দেখবেন এরকম লেখা থাকে 4+4, 3+4। এটা মানে কি? এটা মানে জানতে হবে যে প্রথম যে স্কোরিংটা দেওয়া হয় সেটা হচ্ছে যে আমি যে অংশটা আমাকে দিয়েছে টিস্যুর মধ্যে বা যে গ্ল্যান্ডটা আমি এক্সামিন করেছি তার মধ্যে 3 টাইপ গ্ল্যান্ড ফরমেশনটা বেশি, 4 যে আরেকটু অ্যাগ্রেসিভ তার পরিমাণটা একটু কম। যদি 4+5 হয় তাহলে 4 যে গ্রেডিং 4 টাইপের যে হিস্টোলজিক প্যাটার্ন সেটা বেশি এবং 5 টাইপেরটা 4-এর থেকে কম, এজন্য সে পরে আসছে। এইভাবে আসে। 4+4 মানে বুঝতে হবে যে দুটেই সমান সমান। তো এইভাবে হয়তো আমাদের স্কোরিং সিস্টেমটা করা হয়। তাহলে আমরা সাধারণত হলো যখন আমরা সিগনিফিকেন্ট বলি তখন 3+4 থেকে আমরা শুরু করি, কারণ 3টা হচ্ছে কম হিস্টোলজিক প্যাটার্নটা কম ডিফর্মিটি হয়, 4তে একটু বেশি লস হয়, এই হিসেবে আমরা বলি। মানে 7 থেকে আমরা শুরু করি। এবার আমরা আসি সেটা ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট ক্যান্সার। এখানে দুটো জিনিস আমরা যখন এমপিএমআরআই করি সেটা হচ্ছে একটা হলো ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট ক্যান্সার আমরা ডিটেক্ট করি, আরেকটা হচ্ছে যে আমরা প্রবাবিলিটি বলি। যেটা আমরা গতকালও বললাম যে কোনো ইমেজিং মডালিটি দিয়ে আমরা বলতে পারবো না, যে সার্টেনিটি আমরা দিতে পারি না, আমরা শুধু বলতে পারি প্রবাবিলিটি। যেটা আমরা বাইডার্স দিয়ে করলাম, এখন হচ্ছে আমরা পাইডার্স দিয়ে এখন এই সিস্টেমটা, যে আমরা শুধুমাত্র প্রবাবিলিটি বলতে পারবো, আমরা 100% বলতে পারবো না। No single definition but Gleason 6 is highly unlikely to be clinically significant. PIDARS defines clinically significant prostate cancer as Gleason score 7, Gleason score 7 including 3.4, মানে 3.4 হচ্ছে সবচেয়ে লোয়েস্ট স্কোর, তারপরে যা আছে সেখান থেকে, or ভলিউম 0.5 cc and or extra prostatic extension। এটা হচ্ছে আমাদের ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট ক্যান্সার হিসেবে ধরা হবে। এখন ওভার ট্রিটমেন্টের ব্যাপারটা কি হচ্ছে? 30 to 40% অফ লো রিস্ক ক্যান্সার ডায়াগনোসড অন ট্রাস্ট গাইডেড আর প্রসিডেড টু রেডিক্যাল প্রোস্টেটেক্টমি। কেউ কি করবে যে আমার গায়ে প্রোস্টেট আছে, মানে আমার ক্যান্সার আছে, কিন্তু আমি চুপচাপ ফলো আপ করবো, কোনো ট্রিটমেন্ট নিব না? কোনো দিন কেউ করবে না, কারণ যখনই কেউ শুনে যে আমার ক্যান্সার তখনই সে সেটাকে তার শরীর থেকে বের করার জন্য পাগল হয়ে যায়। তো এর দেখা যাচ্ছে তার ফলে যতই পেশেন্টকে বলা হয় যে আপনি লো রিস্ক, আপনার এখন ট্রিটমেন্ট দরকার নেই, আপনি ফলো আপে থাকেন, কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে 30 to 40% কেসে যে পেশেন্ট হলো আরও বেশি, মানে 30 to 40% ওর কেস ডায়াগনোসিস হয়, আর হচ্ছে আরও বেশি পার্সেন্টেজ তারা প্রোস্টেটেক্টমি করে। এখন অসুবিধা কি এরকম প্রোস্টেটেক্টমি করার? 60% of patients suffer from erectile dysfunction and few with urinary incontinence after radical therapy। হয় প্রোস্টেটেক্টমি অথবা রেডিয়েশন থেরাপি নেওয়ার পরে এই সমস্ত প্রবলেমগুলো হয়। তো এই জন্যই বলা হচ্ছে যে এমপিএমআর প্রোস্টেটের আমরা যদি হেল্প নিই তাহলে আমরা ক্লিনিক্যালি ইনসিগনিফিকেন্ট ক্যান্সারগুলোকে আমরা এক্সক্লুড করতে পারবো। আমাদের শুধু যে আমরা ডায়াগনোসিস করব তা না, আমরা কিছু এমপিএমআর মাধ্যমে আমরা এক্সক্লুশনও করি, যে লো গ্রেডকে আমরা এই বায়োপসি ট্রিটমেন্টের মধ্যে আনবো না, এই জন্য তাদেরকে আমরা ডায়াগনোসিস করি না। প্লিজ অ্যাক্টিভ সার্ভিলেন্স রাখা হয় তাদেরকে, অ্যাক্টিভ সার্ভিলেন্স, কিচ্ছু করা লাগে না, কিচ্ছু না। এটা হলে ওভার ট্রিটমেন্ট হয়ে যায়, এটাই সমস্যা এমপিএমআরআই প্রোস্টেট। হ্যাঁ জি, এটাই হচ্ছে এমপিএমআরআই রিয়াটা, যে আমি ক্লিনিক্যালি ইনসিগনিফিকেন্ট ক্যান্সার এমপিএমআরআই প্রোস্টেটে আমি ডিটেক্ট করবো না। এর ডিটেকশনের যে সিগন্যালগুলো আমাদেরকে শেখানো হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট ক্যান্সার আমি কীভাবে ডিটেক্ট করবো সেটা, এখনও ইনসিগনিফিকেন্ট ক্যান্সার ডিটেকশনের ইয়েটা আসেনি। আমরা আসতেছি হ্যাঁ, না সিগনিফিকেন্ট ইনসিগনিফিকেন্ট মাপ নাই, আপনি যেগুলো ইনসিগনিফিকেন্ট সেগুলো আপনি পাইডার্স আপনি ধরতেই পারবেন না, মানে তার সেলুলার প্যাটার্নের জন্য সে আসবে না। আসতেছি আমরা। আচ্ছা, এখন প্রোস্টেট ক্যান্সার ডায়াগনোসিসের জন্য আগে যেমন রেডিওলজিস্টরা ডিটেকশন করতো, ইউরোলজিস্টরা শুধু বায়োপসি করতো, সে ট্রান্সগাইডেড বায়োপসি করতো, আর প্যাথোলজিস্টের কাজ ছিল শুধুমাত্র হিস্টোলজি লেখা, যে হ্যাঁ কার্সিনোমা আছে কি নাই। কিন্তু এখন হচ্ছে সবারই ডিউটি একটু এক্সটেন্ডেড হয়ে গেছে, কারণ এখন সব কিছুই
এখনকার ট্রিটমেন্ট প্যাটার্নটা হচ্ছে শুধু আমি যে পেশেন্টকে ট্রিট করব তা না, পেশেন্টের যেন মরবিডিটিও কম হয় এবং হ্যাজার্ড যেন কম হয়, এই পারপাসে আমাদের আসলে ট্রিটমেন্টগুলো করা। তাহলে রেডিওলজিস্টের কাজ শুধু আমাদের কার্সিনোমা ডিটেকশন না, আমাকে লোকালাইজেশনও করে দিতে হবে। এই জন্য এমপিএমআরআই প্রোস্টেটের যখন আমরা করি তখন এরকম আমাদের একটা ডায়াগ্রাম থাকে, সেই ডায়াগ্রামে আমরা যেটা ইমেজে দেখি সেটাকে আমাদেরকে লোকালাইজ করে দিতে হয়। তো তো ওই সময় তখন কগনিটিভ বায়োপসি করে ইউরোলজিস্টরা, যে আমাদের এটা দেখে তারা ট্রান্সগাইডেড বায়োপসি করে লোকালাইজেশন করে এটা করে। আবার কোথাও কোথাও ফিউশনও করা যায়। তো দুইটা অপশনই আছে, যেটা ফিউশন সেটা তো ফিউশন বায়োপসি, আর যেটা হচ্ছে আমরা পেপারে দিই তারা দেখে করে সেটাকে বলে কগনিটিভ। আর ইউরোলজিস্টের কাজ হচ্ছে টার্গেট বায়োপসি। আগে যেমন হচ্ছে র্যান্ডমলি তারা হাতে দেখে আগে তারপরে হচ্ছে ইমেজ দেখে করতো, এটা হবে না, এখন হচ্ছে টার্গেটেড বায়োপসি। আমি যেটা ছবিতে আঁকাই দিব সেই জায়গাটাকে অবশ্যই হিট করতে হবে, তাছাড়া অন্য জায়গা থেকেও স্যাম্পল নিতে হবে। প্যাথোলজিস্টের আগে ছিল শুধু ডায়াগনোসিস অ্যাডেনোকার্সিনোমা বা এরকম, এখন শুধু তা বলে না, এখন যেটা বলা হচ্ছে যে আমাকে গ্রেডিংও করতে হবে। গ্রেডিং ছাড়া আমি রোগীর প্রগনোসিসটা বলতে পারবো না। এই কারণে এখন আমাদের রিপোর্টের মধ্যে যেটা থাকতে হবে ডিটেকশন এবং লোকালাইজেশন। ইউরোলজিস্টরা অবশ্যই কগনিটিভ বায়োপসি করবে এবং প্যাথোলজিস্টরা শুধু ডায়াগনোসিস দিলে হবে না, তাকে অবশ্যই গ্রেডিং করতে হবে। প্রোস্টেট ক্যান্সার ডায়াগনোসিসের নতুন রোল আমরা জানি, রেডিওলজিস্টের ক্ষেত্রে ডিটেকশন এবং লোকালাইজেশন, এবং তারপরেই হচ্ছে ইউরোলজিস্টরা টার্গেটেড বায়োপসি করে, এবং এটা একমাত্র সম্ভব হচ্ছে এমপিএমআরআই প্রোস্টেটের কারণে। এখন অনেকে বলে যে এমপিএমআরআই প্রোস্টেট শুধুমাত্র স্ক্রিনিংয়ের কারণে। আসলে এমপিএমআরআই প্রোস্টেট হচ্ছে শুধুমাত্র যে স্ক্রিনিং পারপাজে কার্সিনোমা আছে কি না আছে সেটার জন্য না। এমপিএমআরআই হচ্ছে ডিটেকশন, ক্যারেক্টারাইজেশন, টার্গেটেড বায়োপসি, এটা আমার কথা না, এটা একদম গাইডেরই কথা। স্টেজিং, মনিটরিং, প্রি বায়োপসি স্ক্রিনিং, প্রায়র নেগেটিভ ট্রাস বাট রেইজিং পিএসএ অ্যান্ড অ্যাক্টিভ সার্ভিলেন্স। আপনি দেখেন এখানে কিন্তু বলা হচ্ছে যে স্টেজিংয়ের কারণেও করা হচ্ছে, ক্যারেক্টারাইজেশনের জন্যও করা হচ্ছে। এখন এমপিএমআরআই মানে কি, যে আমরা এমপিএমআরআই দিয়ে শুধু যে ডিটেকশন করছি তা না, আরেকটা হচ্ছে এমপিএমআরআই প্রোটোকলটাই আলাদা, এটা একটা ডিফারেন্ট প্রোটোকল। যে প্রোটোকলের মাধ্যমে যে আমরা একটা প্রোস্টেট স্পেসিফিক, যেটা আমরা গতকাল বললাম যে এন্ডোমেট্রিয়ামের জন্য এক ধরনের, সার্ভিক্সের জন্য এক ধরনের, ওভারির জন্য এক ধরনের, তাহলে এখন এমপিএমআরআই প্রোস্টেট করছি তখন আমাকে একদম শুধু প্রোস্টেট স্পেসিফিক আমার এফওভি থাকে, আমার সব কিছু। আমি যখন কন্ট্রাস্ট দিই তখন সেই আমরা ইয়াটা মেনটেন করি, টেম্পোরাল রেজুলেশনটা আমরা মেনটেন করি। তো এইভাবে আমরা যখন করি তখনই এটাকে এমপিএমআরআই বলে, এবং সেখানে আমাদের অ্যানাটমিক্যাল টিটু থাকে এবং ফাংশনাল ডিফিউশন এবং কন্ট্রাস্ট থাকে, এই কারণে এটার নাম এমপিএমআরআই। অনেক সার্জন বা ইউরোলজিস্ট বলে না, ডায়াগনোসিস হয়ে যাওয়ার পর সেটা শুধু পেলভিক এমআরআই করলেই হয়, এমপিএমআরআই করার দরকার নেই। আসলে ওটা ওনাদেরকে সাথে জিনিসটা সবাই বুঝে না, কেউ কেউ বুঝে যে আসলে এমপিএমআরআই মানে হচ্ছে আমার প্রোস্টেট স্পেসিফিক, আমার ওই প্রোটোকলে আমি স্ক্যানিংটা করছি। এমপিএমআরআই হ্যাজ রিডিউস সেন্সিটিভিটি ফর লো গ্রেড, লো ভলিউম ক্যান্সার, reduce the detection of clinically insignificant prostate cancer and avoid unnecessary prostate biopsy. অনেক সময় দেখা যায় সিরাম পিএসএ রেইজ হলে বায়োপসি করা শুরু করে, কিন্তু সবসময় দেখা যায় সিরাম পিএসএ রেইজ অনেক কারণে হতে পারে, ইউরিনারি ডিটেনশন, ইউটিআই, এগুলো হচ্ছে খুব কমন কজ। প্রোস্টেট, এনলার্জ প্রোস্টেট, বিশেষ করে মিডিয়ান লোব যদি প্রমিনেন্ট থাকে তখন সেই পেশেন্টের কিছু রিটেনশন থাকে টু সাম এক্সটেন্ট, তখনও পিএসএ অনেক সময় বেশি থাকে। তাহলে আমরা এই আননেসেসারি প্রোস্টেট বায়োপসিটা আমরা অ্যাভয়েড করতে পারবো। এখন আমরা আসি এই নামটা কেন এমপিএমআরআই প্রোস্টেট। মাল্টি প্যারামেট্রিক, তার মানে আমরা এখানে অনেক ধরনের আমরা এখানে সিকোয়েন্সটা ইউজ করছি। একটা হচ্ছে অ্যানাটমিক অ্যান্ড ফাংশনাল সিকোয়েন্স। অ্যানাটমি তো মাস্ট, তার সাথে আমরা কিছু ফাংশনাল সিকোয়েন্স ইউজ করছি, যেমন হচ্ছে মাল্টি প্যারামেট্রিক এমআরআই। আমরা যে T2 ওয়েটেড সিকোয়েন্স ইউজ করি সেটা হচ্ছে অ্যানাটমিক সিকোয়েন্স, ডিফিউশন আর এডিসিটা হচ্ছে ফাংশনাল সিকোয়েন্স, ইভেন যে ডাইনামিক সেটা হচ্ছে আমাদের ফাংশনাল সিকোয়েন্স। কম্বিনেশন অফ দ্য অ্যানাটমি অ্যান্ড ফাংশনাল সিকোয়েন্সের জন্য এটার নাম মাল্টিপ্যারামেট্রিক এমআরআই। আগে আমরা যখন কোনো পেশেন্ট যদি সিকেডি থাকতো বা কন্ট্রাস্ট অ্যালার্জি থাকতো তখন আমরা এটা করতাম যে পেশেন্টকে আমরা কন্ট্রাস্ট দিতাম না, কিন্তু তারপর আমরা নাম লিখতাম মাল্টিপ্যারামেট্রিক এমআরআই। যদিও আমরা এই হিসেবে ইউজ করতাম যে আমার তো দুইটা প্যারামিটারই আমরা ইউজ করছি, অ্যানাটমি আর ফাংশনাল মানে ডিফিউশন, কিন্তু তখন নামটা মাল্টিপ্যারামেট্রিকই ইউজ করতাম। কিন্তু যখন ভার্সন 2.1 আসলো, নতুন ভার্সনে এদেরকে নতুন নাম দিয়েছে, সেটা হলো বাইপ্যারামেট্রিক। আমরা যখন কন্ট্রাস্ট ইউজ করব না তখন আমরা শুধু T2 ওয়েটেড আর DWR এডিসি দিয়ে আমরা ডায়াগনোসিস করব। এখন কোথাও হতে পারে যে আমরা কন্ট্রাস্ট না দিলে, তাহলে তো আমরা কন্ট্রাস্ট না দিয়েই করতে পারি, মানে না দিয়ে আমরা স্ক্যানিং করতে পারি।
এখন কন্ট্রাস্ট না দিলে কি হবে যে আপনি আরেকটা ফাংশনাল সিকোয়েন্স, আপনার যত হাতিয়ার থাকবে তত আপনার ডায়াগনোস্টিকের মানে স্পেসিফিসিটিটা আপনার কমে আসবে, সেন্সিটিভিটি বেশি থাকবে কিন্তু আপনি তত বেশি স্পেসিফিক হবেন। আমরা এখন একটু আসি যে মাল্টিপ্যারামেট্রিক প্রোস্টেট আর বাইপ্যারামেট্রিক প্রোস্টেটের সেন্সিটিভিটি স্পেসিফিসিটির মধ্যে পার্থক্য আসেন। সেন্সিটিভিটি মাল্টিপ্যারামেট্রিকে 93, বাইপ্যারামেট্রিকে 84, এখানে 78, 74। তাহলে মানে খুব বেশি ডিফারেন্স না, আমরা বাইপ্যারামেট্রিক দিয়ে করতে পারি, বাট স্টিল আপনাকে হচ্ছে এখন আপনি মাল্টিপ্যারামেট্রিক করবেন তখন আপনি স্পেসিফিসিটি সেন্সিটিভিটি অনেক বেশি বাড়ে, কারণ আমার এটি স্ক্রিনিং টুল, আমাকে একদম খুব মানে স্পেসিফিকভাবে জিনিসটা ডায়াগনোসিস করতে হবে। এক্সকিউজ মি। এখন আমরা আসি, এটা হচ্ছে আমাদের T2 ওয়েটেড সিকোয়েন্স, যেটা আমরা বলছি অ্যানাটমিক সিকোয়েন্স। এটা হচ্ছে ডিফিউশন ওয়েটেড ইমেজ, এডিসি, আর হচ্ছে কন্ট্রাস্ট, ডাইনামিক কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট কিন্তু আমরা অবশ্যই, ও সরি এখানে তো আবার একই সমস্যা। হ্যাঁ, আপনাদের কোনো স্টিকও নাই না? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের T2 অ্যানাটমিক সিকোয়েন্স। এটা হচ্ছে ডিফিউশন ওয়েটেড ইমেজ, এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রাইট লিশন, আর ঠিক করসপন্ডিং এডিসি দের সিগন্যাল, লো সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। আর হচ্ছে ডাইনামিকে আমরা এখানে যদি দেখি ফোকাল কন্ট্রাস্ট এনহান্সমেন্ট, দেন রেস্ট অফ দ্য প্যারেনকাইমা। সো ডাইনামিক কন্ট্রাস্টের মানে তিনটা সিকোয়েন্সের মাধ্যমে আমাদের করলে স্পেসিফিসিটি অনেক বেশি বাড়ে। কি ও আচ্ছা, মাইক না, স্টিক বলছি, ও যে পয়েন্টার আছে, পয়েন্টারের কাজ করছে না, একটা বন্ধ, খুলে দেন না, এখন বন্ধ করলাম, খুলেন, অন করেন, আবার অন করেন, অন করেন আবার। হ্যাঁ, হ্যালো, এখন আমরা আসি পাইরাটস ভার্সন 2.1-এ, যে সিগনিফিক্যান্ট ক্যান্সার, একটু এখানে বলি ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট ক্যান্সার। আমরা এটাকে হচ্ছে আমরা 5টা গ্রেডিংয়ে আমরা বলি। গ্রেডিং মানে হচ্ছে যেটা আমরা বললাম প্রবাবিলিটির ভিত্তিতে আমরা বলি, সেটা হচ্ছে হাইলি আনলাইকলি, আনলাইকলি, ইকুইভোকাল, লাইকলি এবং হাইলি লাইকলি। এটা হচ্ছে আমরা সম্পূর্ণ, আমি এটা আপনাদেরকে এভাবে বলছি যে কেন এই জিনিসটা হচ্ছে এভাবে করা হয়েছে। যেমন অনেক সময় আমরা বিনাইন ম্যালিগনেন্ট ডিফারেন্সিয়েট করতে পারি না, সেক্ষেত্রে বারবার বলছি লিটিগেশনের ব্যাপারগুলো আসে। হয়তো আপনি ইউরোলজিস্ট বলবে যে আপনি বললেন এটা আর রিপোর্ট তো আসলো এইটা, কিন্তু আমরা বারবার বলছি যে এই প্রোস্টেট পাইরাটসটা সম্পূর্ণ হচ্ছে আমাদের প্রবাবিলিটির উপরে। আমরা ডেফিনেট ডায়াগনোসিস বলতে পারবো না, আমরা একটা পার্সেন্টেজ বলতে পারবো যে হ্যাঁ 4 মানে লাইকলি টু বি প্রেজেন্ট, 5 মানে হাই লাইকলি টু বি প্রেজেন্ট। সো এইভাবেই আমরা প্রবাবিলিটিটা বলি। সো রিডিউস দ্য ওভার ডায়াগনোসিস অফ ক্লিনিক্যালি ইনসিগনিফিক্যান্ট অ্যান্ড ইনডোলেন্ট ক্যান্সার। আমরা এখন অ্যানাটমিক্যাল অ্যান্ড ফাংশনাল এটাতে যাওয়ার আগে আমরা একটু ক্যান্সার হলমার্ক দিয়ে আমরা যদি বেসিক টা জানি, সবাই জানি, জাস্ট একটু রিভিশন আর একটু হিস্টোপ্যাথোলজিটা জানি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ক্যান্সার হলমার্কটা কী কী আমরা জানি, যে ছবি থেকে আমি এমনি বলে দিচ্ছি যে আমরা সবাই জানি যে ক্যান্সারের 4টা হলমার্ক ছিল। তার মধ্যে আমাদের এখানে যেটা আমরা কাজে লাগাবো সেটা হচ্ছে যে অ্যাঞ্জিওজেনেসিস আর সেলুলার প্রলিফারেশন, এই দুটো হলমার্ক আমাদের সবচেয়ে বেশি ছিল। তাহলে কোনো টিউমার যেখানে হয় সেখানে অ্যাঞ্জিওজেনেসিস হয়, তাহলে ওই জায়গাটাতে আমার এক হচ্ছে সেলও বাড়ছে, আবার হচ্ছে আমার সেলুলার ভাস্কুলারিটিও বাড়ছে। তাহলে আমরা আমাদের ফাংশনাল কথাটা আমরা চিন্তা করি। ফাংশনালে আমরা কি দেখি, যে যখন আমি কোথাও কন্ট্রাস্ট দিচ্ছি ডাইনামিকে, তাহলে স্বাভাবিকভাবে ওখানে আমার ভাস্কুলারিটি যেহেতু বেশি, ওই জায়গাটা আমার টিউমারের জায়গাটা অন্য জায়গা থেকে আর্লি এনহান্সমেন্ট হবে। এটা হচ্ছে আমার প্রথম জিনিস। নেক্সট হচ্ছে আমার সেলুলারিটি। আমরা জানি যে যেখানে কার্সিনোমা থাকে সেখানে সেলুলারিটি অনেক বেশি থাকে। তাহলে সেলুলারিটি অনেক বেশি থাকার জন্য আমরা এগুলো নেক্সট অন্য স্লাইডে আবার ডিসকাস করব, জাস্ট এখানে আমি একটু দেখাচ্ছি। সেলুলারিটি বেশি থাকার জন্য কি হয়, আমরা জানি কোথাও একটা এক্সট্রাসেলুলার স্পেসে যত সেল কম থাকে তাদের ব্রাউনিয়ান মুভমেন্টটা বেশি হয়, কিন্তু যখনই হচ্ছে সেলুলারিটি বেশি হয় তাহলে এক্সট্রাসেলুলার স্পেসে ফ্লুইড মুভমেন্টটা কম হয়, তখন ডিফিউশনটা হয়। তো ডিফিউশন যখন ক্যান্সারে বেশি নাম্বার অফ সেল থাকবে তাহলে সেই সিগন্যালগুলো আমাদের ডিফিউশনে হাই সিগন্যাল হবে, যেহেতু রেস্ট্রিক্টেড ডিফিউশন হবে। আরেকটা হচ্ছে যে আমাদের প্রোস্টেট গ্ল্যান্ডটা হচ্ছে গ্ল্যান্ড, পেরিফেরি জোন বা সেন্ট্রাল জোনে স্ট্রোমা বেশি, কিন্তু পেরিফেরিতে যেটা থাকে সেটা হলো গ্ল্যান্ড। তো গ্ল্যান্ডে কী থাকে, ফ্লুইড থাকে, ফ্লুইডের সিগন্যাল কী থাকবে, হাই। হাই সিগন্যালের T2, যেহেতু আমরা T2 সিকোয়েন্স দেখবো, হাই থাকবো।
কিন্তু যখন সেলুলারিটি বাড়বে তাহলে গ্ল্যান্ডের মধ্যে কি দেখবো আমরা? হাইপো সেল দেখবো, হাইপো। তাহলে আমরা যদি ক্যান্সার হলমার্কটা দেখে চিন্তা করি তাহলে আমরা বোথ অ্যানাটমিক্যাল অ্যান্ড ফাংশনাল সিকোয়েন্সটাই আমরা বুঝতে পারবো যে আমরা কী দেখবো। তাহলে যেহেতু সেলুলারিটি হচ্ছে পেরিফেরাল জোন গ্ল্যান্ডুলার, আমরা ওখানে সেলুলারিটি বেশির জন্য হাইপারের মধ্যে হাইপো সিগন্যাল দেখব। অ্যাঞ্জিওজেনেসিসের জন্য আমরা যখন কন্ট্রাস্ট দিব ফোকাল আর্লি এনহান্সমেন্ট হবে, দেন রেস্ট অফ দ্য প্যারেনকাইমা যদি ফোকাল লিশন থাকে। আর যদি পুরো প্রোস্টেটে থাকে তখন তো পুরো প্রোস্টেটই এনলার্জমেন্ট হবে, এনহান্সমেন্ট হবে। আর হচ্ছে আমাদের ডিফিউশন রেস্ট্রিকশন, হাই সেলুলারিটির জন্য এক্সট্রা আমাদের ফ্লুইড ডিফিউশনটা কম হয়, এজন্য হচ্ছে আমাদের এখানে ফ্লুইড রেস্ট্রিকশন হবে। এখন আমরা আসি আমাদের অ্যানাটমিতে। এখন অ্যানাটমি বুঝতে গেলে এখনকার নতুন যে রেডিওলজি বা আপনি যে সাবজেক্টই পড়তে চান, যে আপনাকে অবশ্যই প্যাথোলজির ছবি দেখে আপনি অ্যানাটমি ছবি দেখবেন, তাহলে আপনি এই ছবিগুলো কোনো দিন ভুলবেন না। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। সে ব্রেন হোক আর যেটাই হোক, প্যাথোলজির ছবি কিন্তু কঠিন না। আপনি যদি ঠিকমতো মানে বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনি যদি প্যাথোলজিক্যাল ইমেজটা বুঝেন তাহলে আপনি রেডিওলজি বুঝতে খুবই সুবিধা হবে। আগে আমরা যেমন জানতাম যে অ্যানাটমি পড়লে ভালো রেডিওলজিস্ট হওয়া যায়, কিন্তু অ্যানাটমির সাথে প্যাথোলজিও আপনি যদি জানেন তাহলে আপনি আরও ভালো রেডিওলজিস্ট হবেন। আচ্ছা, এরপর আমরা আসি যে একটা হলো গ্ল্যান্ডের গ্রস হিস্টোপ্যাথোলজিতে কি কি থাকে। খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের পেরিফেরাল জোন আর এটা হচ্ছে আমাদের ট্রানজিশন জোন। অ্যান্ট্রোফাইব্রোমাস্কুলার স্ট্রোমা, পেরিউরেথ্রাল স্ট্রোমা। এখন আমরা খেয়াল করেন যে পেরিফেরাল জোনে আমরা কি দেখতে পাচ্ছি বেশি? গ্ল্যান্ড। আর এই জোনটা হচ্ছে সেন্ট্রাল জোনটা হচ্ছে বা ট্রানজিশন জোনটা হচ্ছে কম্প্যাক্ট। এখানে হচ্ছে আমার ফাইব্রোমাস্কুলার স্ট্রোমা বেশি, মানে স্ট্রোমা বেশি, আমার ফাইব্রাস টিস্যু বেশি। আর এখানে আমার হচ্ছে গ্ল্যান্ড বেশি। তাহলে আমি এটা যদি আমার রেডিওলজিতে আমি করসপন্ড করি, টি2তে আমরা দেখি, তাহলে যেহেতু গ্ল্যান্ড আমার জোনটা ব্রাইট, আর যেহেতু আমার এখানে বিভিন্ন ধরনের স্ট্রোমা আছে, ফাইব্রাস টিস্যু আছে, এই জন্য আমার এই চেহারাটা হেটেরোজেনাস। মানে যেহেতু এখানে ফ্যাট আছে, ডিফারেন্ট টাইপের কম্পোনেন্ট আছে, এই জন্য আমার চেহারাটা ওখানে ট্রানজিশন জোনে হেটেরোজেনাস। আপনি যদি নর্মাল বেসিক চেহারাটা জানেন, সব টি2 আপা, এখানে এখানে টি2 দেখাচ্ছি। হ্যাঁ, একটা হচ্ছে টি2, আরেকটা হচ্ছে আপনার ডিফিউশন, ডিফিউশনের সাথে এডিসি, আরেকটা হচ্ছে আপনার কন্ট্রাস্ট। হ্যাঁ, তো আমরা অ্যানাটমি আগে বুঝছি, তো অ্যানাটমি দিয়ে আমরা টি2টা দিয়ে বুঝতে চাচ্ছি। সাউন্ড কি শোনা যাচ্ছে পিছন থেকে? আচ্ছা, এরপরে আমরা আসি যে একটা লিশন হলে কেমন হয়। আমরা আবার আসি নর্মাল গ্ল্যান্ডে পেরিফেরিতে। আপনারা খেয়াল করেন গ্ল্যান্ড আর হচ্ছে ট্রানজিশন জন্য হচ্ছে আমার স্ট্রোমাটা বেশি। আমরা যদি এখন একটা ক্যান্সারের দিকে যাই, আমরা খেয়াল করেন যে ফোকালি এখানে সেলটা বেশি, সেলুলারিটি বেশি গেল গ্ল্যান্ডের মধ্যে। তাহলে আমরা যদি কম্পেয়ার করি আমাদের রেডিওলজিক্যাল অ্যানাটমির সাথে, অ্যাকচুয়াল ইমেজের সাথে, তাহলে খেয়াল করেন গ্ল্যান্ড এখানে হাইপার ইন্টেন্স, কিন্তু ফোকাল যে এরিয়াটুকুতে সেলুলারিটি সেখানে আমাদের হাইপো ইন্টেন্স। এটাই হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল এক্সপ্লেনেশন, যে এখান থেকে আমরা পিক করতে পারি যে লিশন। আরেকটা এক্সাম্পল, সেটা হচ্ছে এটা হলো নর্মাল গ্ল্যান্ড, এখানে আমার হাই সেলুলারিটি। এখানে আমরা দেখছি যে এটা হচ্ছে নর্মাল সেল, মানে গ্ল্যান্ডুলার প্যাটার্ন যে কেমন থাকে গ্ল্যান্ডটা হিস্টোপ্যাথোলজিতে, এটা ম্যাগনিফিকেশন ভিউ। এটার জন্য আমি থ্যাঙ্কস জানাই হিস্টোপ্যাথোলজিস্ট ডক্টর মাসুদ পারভেজ বিএসএইচে, সে আমাকে হিস্টোলজির ছবিগুলো সাপ্লাই দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের সেলুলারি, মানে ক্যান্সারাস সেল। ক্যান্সারাস সেলের নাম্বার দেখেন নর্মাল, আর এটার মধ্যে যে নর্মালে যে গ্ল্যান্ডের যে স্পেস ছিল, ফ্লুইড ফিল্ড স্পেস, সেগুলো সব অবলিটারেশন হয়ে গেছে। এই অবলিটারেশনের জন্য আমরা আসলে এই ছবিটা দেখতে পাচ্ছি, একটা সেম পেশেন্টের ছবি এগুলো। তো আমরা এটার জন্যই হচ্ছে এরকম আমরা ইমেজটা দেখতে পাচ্ছি। তো এটাই হচ্ছে সেলুলারিটির সাথে সাথে আমাদের সিগন্যালটা কেমন চেঞ্জ হয়। তবে এটা আমরা একটু আগে যেটা দেখলাম সেটা হলো পেরিফেরির জন্য। ট্রানজিশন জোনে যেটা হয় সেটা হলো টি2তে, ট্রানজিশন জোনের ইমেজ কিন্তু হচ্ছে টি2। তো পেরিফেরিতে টি2তে ডিটেক্ট করা সহজ, কিন্তু বলা হয় ট্রানজিশনের জন্য মেইন সিকোয়েন্স হচ্ছে টি2। সেখানে হচ্ছে আপনাকে জানতে হবে যে নর্মাল নোডুল চেহারা কেমন, নর্মাল ফাইব্রাস স্ট্রোমার চেহারা কেমন, আর হচ্ছে কার্সিনোমার চেহারা কেমন। এখন আমরা আসি প্রিন্সিপাল অফ ফাংশনাল ইমেজিং। একটু আগে পড়লাম, আমরা দেখলাম আমরা অ্যানাটমি, এখন আমরা আসতেছি ফাংশনাল।
ফাংশনাল ইমেজিংয়ে ঠিক একই জিনিস, যে নর্মালি হচ্ছে আমার যে সেল নাম্বার বেশি, এখানে আমার মোবিলিটি অনেক বেশি, ফ্লুইড ডিফিউশনটা অনেক বেশি। যখনই সেলুলারিটি বেড়ে যায় একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে, ফ্লুইডের মুভমেন্টটা রেস্ট্রিকশন হয়ে যায়, এবং তখনই হচ্ছে আমাদের এখানে জায়গাগুলো যে রেস্ট্রিকশন আসে, এবং এডিসিতে এটা লো সিগন্যাল আসবে। আচ্ছা, ওটার এক্সেপশন হচ্ছে অনেক সময় অ্যাবসেস হয়। কেন অ্যাবসেসে এরকম হয়, ইনফ্লামেশন, এটা আমরা সবাই জানি, যে কারণ হচ্ছে তাহলে কার্সিনোমাও হচ্ছে একই, ওখানেও একই হচ্ছে, আমরা পরের স্লাইডে আমরা নেক্সট ডিসক্রিপশন করব। কারণ হচ্ছে একই জিনিস, যখনই আমাদের ইনফ্লামেশন হচ্ছে তখনই ওখানে সেলুলারিটি বেড়ে যাচ্ছে। এখানে কার্সিনোজেনিক সেল বেশি, কিন্তু ওখানে ইনফ্লামেশন সেল বেশি, এই সেলুলারিটির জন্য ডিফিউশনটা ওখানেও বাড়ছে, এখানেও বাড়ছে। আর অ্যাবসেসের মধ্যে অ্যাবসেসের যে কন্টেন্টটা পাস থাকে, সেই পাসের জন্য আবার হচ্ছে ওখানে এরকম ফ্লুইড রেস্ট্রিক্টেড সিগন্যাল আসে, কিন্তু সেটা আমরা আবার এক্সক্লুড করবো হলো অ্যানাটমিক সিকোয়েন্স দিয়ে, কন্ট্রাস্ট দিয়ে, এইভাবে ওগুলোকে এক্সক্লুড করা হয়, মানে একটা সিকোয়েন্স দেখে আমরা ইয়েতে আসবো না। এখন আমরা আসি আবার আমার যে কার্সিনোমেটাস জোন যেটা আছে, সেখানে সেলুলারিটি বেশি হওয়ার জন্য আমরা আমাদের বেসিক যে অ্যাঞ্জিওজেনেসিস বেশি হয়, যেহেতু অ্যাঞ্জিওজেনেসিস বেশি হচ্ছে, তার ফলে আমার যে অংশটাতে টিউমেরাস সেল, সেখানে হচ্ছে আমার আপটেকটা অনেক আগে আসবে। আমার এখানে নর্মাল কন্ট্রাস্ট দিলে হবে না, আমাকে যেটা করতে হবে, আমাকে ডাইনামিক স্ক্যান করতে হবে, যে কোন এরিয়াটা আস্তে আস্তে বাড়তে বাড়তে একসময় পুরাটাই হচ্ছে, পুরো প্রোস্টেটটাই কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট হয়। এই জন্য আমাকে ডাইনামিক্যালি আস্তে আস্তে চেক করে দেখতে হবে যে কোন এরিয়াটা আস্তে আস্তে আমার এনহ্যান্সমেন্ট হচ্ছে, কোনো এরিয়া হচ্ছে কিনা। যেটা আমরা একটু আগে বললাম, মাল্টিপ্যারামেট্রিক এমআরআই ইন ক্লিনিক্যাল প্র্যাকটিস, ইমেজ অ্যানালাইসিস আমরা মেইনলি টি2তে মরফোলজি আর সিগন্যাল ইন্টেন্সিটি দেখি, ডিফিউশন ওয়েটেডে হাই বি ভ্যালু এসআই অ্যান্ড এডিসি, আর ডিসিতে আর্লি কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট। অনেকে ডিফিউশনে দেখা যাচ্ছে যে 800তেও ডিফিউশনে করে কমেন্ট দেয়, আসলে এটা ঠিক না। ডিফিউশন করতে গেলে আপনাকে অবশ্যই 1500 করতে হবে, 1500 না করলে দেখা যায় যে আপনি ফলস লিশন পিক করবেন। দেখা যায় প্রোস্টেট এমন একটা হেটারোজেনাস গ্ল্যান্ড, এবং দেখা যায় যে সাধারণত পেশেন্টদেরই তাদের বিভিন্ন সময় এরকম প্রোস্টেটাইটিস হয়, ইউটিআই হয়, তো এই কারণে গ্ল্যান্ডের আর্কিটেকচারে এমন চেঞ্জ আসে যে আমি যদি লো বি ভ্যালুতে আমি স্ক্যান করব, অনেক সময় অনেক ফলস পজিটিভ আমি কমেন্ট করব, তাহলে আমাদের যে পারপাসটা ছিল সেটা সার্ভ হবে না। আর ডিসিতে আমি আর্লি কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্টটা দেখব, নট লেট। এখন আমরা আসি প্রোস্টেট ইমেজিং রিপোর্টিং অ্যান্ড ডাটা সিস্টেম, যে কিভাবে আমরা আসলে রিপোর্টিং এরিয়াটা করব। আপনারা সবাই জানেন, এগুলো জাস্ট রিভিশন হচ্ছে, তাও কারো কিছু জানার থাকলে বলেন। The PIRAT system offers the advantage of a standardized and easy communication of finding to other professional colleagues, যেটা পাইরাটসের উদ্দেশ্য ছিল। কেউ লিখতো হেটারোজেনাস লিশন ইন দ্য ব্রেস্ট, কেউ লিখতো হচ্ছে স্পাইকি লিশন ইন দ্য ব্রেস্ট, মানে এই টাইপের। কিন্তু এই ধরনের দেখা যাচ্ছে যে সার্জনরা বুঝতে পারতো না যে রেডিওলজিস্টরা আসলে কি বুঝাইতে চাচ্ছে, বা একজন রেডিওলজিস্ট লিখলেও আরেকজন রেডিওলজিস্ট বুঝতে পারছে না। এই যে কমিউনিকেশন, যে একজনের সাথে আরেকজন কমিউনিকেশন করা, তাহলে এই কমিউনিকেশন করতে গেলে একটা স্ট্যান্ডার্ড লেক্সিকন থাকতে হয়, মানে একটা স্ট্যান্ডার্ড টার্মের মধ্যে সবাইকে থাকতে হবে, যে আমরা শুধু এই রিপোর্টের ক্ষেত্রে এই ধরনের ভাষাই ব্যবহার করব, এর বাইরে কোনো ভাষা আমরা ব্যবহার করব না। তো সেটাকেই বলা হয় যে লেক্সিকন। তো এই কমন লেক্সিকন ইউজ করার এই পারপাসে আসলে বাইরাটসের পরে এরা পাইরাটসটা শুরু হয়েছে। এটা হচ্ছে ডায়াগ্রাম, যে আমরা এখানে 3টা সেক্টর, আপার মিড লোয়ার জোন, তার সাথে সেমিনাল ভেসিকেল, এভাবে ভাগ করে স্পেসিফিক জায়গাটা আমরা মার্কিং করে দিই। এখন আমরা আসি পাইরাটসের। পাইরাটসে হচ্ছে ইচ লিশন এ পয়েন্ট স্কোর বিটুইন 1 to 5 ইজ অ্যাসাইন পার মেথড। পার মেথড মানে হচ্ছে টি2র ক্ষেত্রে 1 to 5, আবার ডিফিউশনের ক্ষেত্রে 1 to 5, আর হচ্ছে আপনার ডাইনামিকের জন্য 2টা স্কেল, পজিটিভ অ্যান্ড নেগেটিভ কন্ট্রাস্ট, এটা ইউজ করা হয়। আবার টি2র ক্ষেত্রে পেরিফেরাল জোনের জন্য একরকম, ট্রানজিশন জোনের জন্য একরকম, তারপরে হচ্ছে ডিফিউশনের জন্য, পেরিফেরালের জন্য একরকম। ডিফিউশন মোটামুটি একই, ট্রানজিশন আর ওটা। আমরা আসি পেরিফেরাল জোন। পেরিফেরাল জোন হচ্ছে আমরা স্কোর 1, স্কোর ভার্সন হচ্ছে 2 থেকে 2.1, একটু চেঞ্জ আছে। স্কোর 1-এর ক্ষেত্রে ইউনিফর্ম হাইপার ইন্টেন্স সিগন্যাল ইন্টেন্সিটি, একদম ইউনিফর্ম হবে, আপনি খেয়াল করেন ওখানে একদম ইউনিফর্ম। আর 2 হচ্ছে কিছু লিনিয়ার আর ওয়েজ শেপেড হাইপো ইন্টেন্সিটি থাকে, দেখবেন যে বেশিরভাগ একটু অ্যাডাল্ট হলে এরকম ফাইব্রাস স্ট্যান্ড থাকে, এখানে থাকে, এখানে থাকে, এগুলো আসলে কিছুই না। এগুলো হচ্ছে যে প্রোস্টেটাইটিস যখন হিল হয় তখন ফাইব্রোসিস হয়।
তাহলে লাঙে যেরকম অ্যাডাল্ট এজের 1-2টা ফাইব্রোসিস আসলে সিগনিফিকেন্ট কিছু না, এখানে এরকম প্রোস্টেটে এরকম ফাইব্রোসিস থাকতে পারে, সেগুলো সিগনিফিকেন্ট ধরি না, এটাকে 2 হিসেবে ধরা হয়েছে। নেক্সট হচ্ছে আমরা 4-এ আসি, পরে আমরা 3-তে আসতেছি। 4 হচ্ছে সার্কামস্ক্রাইবড, আপা যেটা বলছিলেন যে সাইজের কোনো ব্যাপার আছে কিনা। সার্কামস্ক্রাইবড হোমোজেনাস মডারেট হাইপোইন্টেন্স ফোকাস অর mass confined to prostate and less than 1.5 cm in greatest dimension, এটা হচ্ছে আমাদের পাইরাটস 4। আর same as 4 but more than 1.5 cm in greatest dimension and define extraprostatic extension or invasive behavior whatever the size। যখন extraprostatic extension থাকবে বা invasive behavior থাকবে তখন আমরা 5 বলবো। আর যদি আমার হোমোজেনাস, যদি মানে সার্কামস্ক্রাইবড হোমোজেনাস ম্যাস অথবা আমরা সার্কামস্ক্রাইবড ম্যাস কিন্তু লেস দেন 1.5 সেন্টিমিটার, আর যদি সার্কামস্ক্রাইব না হয় তখন তো আসলে আমি মাপতে পারবো না, তো এই জন্য বলা হয় এটা হলো আপনার 4, এটা হচ্ছে 5। এখন 3-এর মধ্যে কি, 3 হচ্ছে আইদার 2ও না আবার 4-এর মধ্যেও না, এমন একটা গ্রুপ আছে যারা 3-এর মধ্যে পড়ে, যেমন হেটারোজেনাস সিগন্যাল ইন্টেন্সিটি, নট সার্কামস্ক্রাইবড, রাউন্ডেড, মডারেট হাইপো ইন্টেন্সিটি। তবে একটা দিয়ে আমরা গ্রেডিং করি না, এটা হলো T2 গ্রেডিং। তো যখনই এরকম 3 হয়, সাধারণত 3 সবচেয়ে বেশি হয় হচ্ছে প্রোস্টেটাইটিস যখন থাকে, যখনই প্রোস্টেটাইটিস হয় তখন সিস্টাইটিস থাকে, এক্সটেন্সিভ সিস্টাইটিস, প্রোস্টেটও তখন ইনফ্লামড হয়ে থাকে, তখন পুরো প্রোস্টেটের সিগন্যালটাই চেঞ্জ হয়ে থাকে, তখন দেখা যায় আন্ডারলাইং প্যাথোলজিটা কিচ্ছু দেখা যায় না, তো ওই সমস্ত ক্ষেত্রে একটু আমরা পাইরাস 3 বলি। তো যতটুকু এড়ানো যায় পাইরাস, মানে কোনো কমেন্ট না করে আমরা যদি প্রোস্টেটাইটিস থাকে আমরা লিখে দিই যে প্রোস্টেটাইটিস, এজন্য পাইরাস 3, কিন্তু শুধু পাইরাস 3 মানে ইনডিটারমিনেন্ট, তাহলে সে কেন স্ক্রিনিং করলো। নেক্সট আমরা আসি ট্রানজিশনের জন্য। এখন দেখেন এখানে 2টা জিনিস আছে, আগের ভার্সনে এখানে ছিল, ভার্সনটা এই 1 আর 2 এর মধ্যে একটু চেঞ্জ ছিল, এখন বলা হচ্ছে নর্মাল অর এনক্যাপসুলেটেড টিপিক্যাল নোডিউল। টিপিক্যাল নোডিউল বলা হচ্ছে যে এনক্যাপসুলেটেড, এই যে ক্যাপসুলটা দেখেন একদম পুরো সারাউন্ড করে আছে, একদম দেখা যায় এইভাবে। এনক্যাপসুলেটেড নোডিউল যদি থাকে তাহলে সেটা হচ্ছে পাইরাটস 1। partially encapsulated or non-encapsulated nodule or area between nodules with homogeneous and mild low signal intensity। এই জিনিসটা মানুষ খুবই ভুল করে, মানে খুবই যারা স্ক্রিনিং করে দেখা যাচ্ছে যে 80% মানুষ এই জায়গাটাকে টিউমার বলছে। এই জন্য আপনাদেরকে বারবার বলছি, যদিও এটা 2 কিন্তু দেখা যাচ্ছে এটা 4-5-এ চলে যাচ্ছে, শুধুমাত্র এই সিগন্যালটা দেখা যাচ্ছে যে একটু সিগন্যাল চেঞ্জ বেশি দেখেই তারা ট্রানজিশন জোনটা নিয়ে আসলে সবার খুব সমস্যা হয়, কারণ হেটারোজেনাস সিগন্যাল বলে সবাই এটাকে বলে। কিন্তু খেয়াল রাখবেন পার্শিয়ালি এনক্যাপসুলেটেড অর নন এনক্যাপসুলেটেড এটিপিক্যাল নোডিউল অর এরিয়া বিটুইন দ্য নোডিউলস, দুইটা নোডিউলের মধ্যেখানে যে এরিয়াগুলো থাকে সেগুলোও কিন্তু 2। lenticular or non-circumscribed homogeneous or moderately hypointense or less than 1 cm greatest dimension 4। 5 হচ্ছে আমরা ঠিক একই কিন্তু more than 1.5 cm আর extra prostatic extension থাকলে। এবার 3 হচ্ছে আগের মতোই neither 2 neither 4, তাদেরকে সাধারণত 3 এর মধ্যে ধরা হয়। 3 এর মধ্যে হচ্ছে heterogeneous signal intensity with obscured margin, 2 এর মতো সিগন্যাল দিচ্ছে না আবার 3 এর মতো দিচ্ছে না। ডিফিউশন আমরা সবাই জানি যে কার্সিনোমা হচ্ছে হাই সিগন্যাল DWI, লো অন ADC। পেরিফেরাল জোন অ্যান্ড ট্রানজিশন জোনের ক্ষেত্রে একই রকম, যে 1 হচ্ছে নো অ্যাবনর্মালিটি, 2 হচ্ছে লিনিয়ার অর ওয়েজ শেপেড লো সিগন্যাল অন ADC অ্যান্ড অর হাই সিগন্যাল অন DW, 4 হচ্ছে মার্কলি লো সিগন্যাল অন ADC অ্যান্ড মার্কলি হাই সিগন্যাল অন DWI, 5 হচ্ছে সেম অ্যাজ 4 বাট মোর দেন 1.5 সেন্টিমিটার এক্সট্রা প্রোস্টেটিক এক্সটেনশন। কিন্তু 3 এর ক্ষেত্রে দেখেন, আবারও বারবার বলছি 3টা হচ্ছে খুবই ঝামেলার। আগের যে স্কোর সেখানে 3 নিয়ে খুবই ঝামেলা হইতো আমাদের, কিন্তু এখন ওরা যখন একটু পরে আমরা একটা শিটে আসব তখন ওরা 3টাকে আরও স্পেসিফিক করে দিচ্ছে যেন এই 3 নিয়ে কারো ঝামেলা, যেন আমরা আরও স্পেসিফিকলি 2 না 4-এ এইভাবে ভাগ করতে পারি। 3 হচ্ছে ফোকাল লো সিগন্যাল ইন্টেন্সিটি ফোকাল হাই সিগন্যাল অন DWI, মেবি মার্কলি। এটা গেল একটা, যে দেখেন সিগন্যাল ইন্টেন্সিটি এটা যেমন হাই মানে ভেরি হাই, কিন্তু এখানে ভেরি হাই না, অথবা যদি মার্কলি সিগন্যাল ইন্টেন্সিটি যদি এডিসিতে থাকে কিন্তু লো মানে DWI দেখা যাবে অত মার্কড হাই না, মানে একটাতে মার্কড হলেও আরেকটাতে মার্ক না, আবার দুইটাতেই লো, তাহলে এটাকে আমরা 3 এর মধ্যে ফেলবো। আমি কি বুঝাইতে পারছি? মানে একটাতে আমরা জানি একটাতে হাই হলে ডিফিউশনে হাই হলে এডিসিতে লো থাকবে,
কিন্তু 3 সিগন্যালটা এরকম হবে আইদার সে ডিফিউশনে হাই কিন্তু এডিসিতে অত লো না, অথবা এডিসিতে খুবই লো কিন্তু ডিফিউশনে অত হাই না, আবার দুটাতে এটাতে একটু লো ওটাতে একটু হাই, তখন আমরা এটাকে 3 এর মধ্যে ফেলবো। কিন্তু ফেলার পরে বসে থাকবো না, তারপর আমরা আবার কন্ট্রাস্ট দিয়ে ওটাকে ডিফারেন্সিয়েট করব। আচ্ছা, এরপর আসি পেরিফেরাল জোনের ডিফিউশনে। অত পরিষ্কার না, কিন্তু তারপর আমরা বলি যেখানে এখানে দেখতে পাচ্ছেন আপনি যে ডিফিউশনে হাই এডিসিতে লো, আর 3তে আসলে স্পেসিফিক কোনো সে সিগন্যালই দেয় না, যে এক জায়গায় যদি খুব বেশি হাইও থাকে সে এখানে তেমন লো দেখাবে না। এটাই হচ্ছে আমার 3। কোথায়? ও না না, এখানে একটা। আচ্ছা, এরপর আমরা আসি ডাইনামিকের। ডাইনামিকের ক্ষেত্রে আমরা সাধারণত দুইটা স্কেল ব্যবহার করি, ইয়েস অর নো। এটার মধ্যে হবে ইয়েস অর নো। যেমন ডাইনামিক কন্ট্রাস্ট আমরা সাধারণত T1 গ্রেডিয়েন্ট আমরা পারফর্ম করব, টেম্পোরাল রেজুলেশন লেস দেন 15 সেকেন্ড, ডিউরেশন হচ্ছে মোর দেন 2 মিনিট, মানে 2 মিনিট ধরে আমি 15 সেকেন্ড পর পর আমার স্ক্যান হবে এবং আমি তখন দেখব। এখন হচ্ছে পেরিফেরাল জোন আর ট্রানজিশনের ক্ষেত্রে সোজা কথা হচ্ছে ফোকাল আর্লি এনহান্সমেন্ট হবে, এনহান্সমেন্ট হবে পজিটিভ হবে, আর না হলে আমার নেগেটিভ। এটাই হচ্ছে আমার কন্ট্রাস্ট ক্রাইটেরিয়া, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার পজিটিভ এনহান্সমেন্ট একটা ফোকাল এরিয়া, দেন রেস্ট অফ দ্য প্রোস্টেট। এখন আমরা যখন মাল্টিপল অ্যানালাইসিস করব তখন কোন জোনের জন্য কোন দিকে আমরা আগে তাকাবো দেখবো, তো আমরা সবগুলো সিকোয়েন্সই, কিন্তু কার জন্য কোন ইয়াটা বেশি এমফেসিস দেব। আমরা যখন পেরিফেরাল জোনের লিশন দেখব তখন আমরা আসলে DWI এর দিকে বেশি এমফেসিস দেব, তার সাথে আমরা কন্ট্রাস্টটাকে অ্যাড করব। আর ট্রানজিশন যখন আমরা ইভালুয়েট করব তখন আমরা T2 ইমেজকে আমরা প্রাধান্য দিব, তার সাথে আমরা DWI। কিন্তু আমরা দেখব সবগুলো সিকোয়েন্সে, কিন্তু কোন লিশন কোন সিকোয়েন্সে কোন লিশনকে আপনি বেশি স্পেসিফিকলি দেখতে পারবেন সেটা হচ্ছে পেরিফেরাল জোনে দেখবেন DW, তার সাথে কন্ট্রাস্ট। আর T2 তো অ্যানাটমিক সিকোয়েন্স, সেটা আপনাদেরকে দেখতেই হবে। ট্রানজিশনের জোনের ক্ষেত্রে আপনাকে সবার আগে T2তে আপনাকে দেখতে হবে। কি জন্য? কারণ ট্রানজিশনের জন্য মেইন জিনিস হচ্ছে আমার ক্যাপসুল ক্যাপসুল ক্যাপসুল, আমাকে ক্যাপসুল দেখতে হবে। এখন আপনি যদি ইয়াতে দেখেন DWI দেখেন বা কন্ট্রাস্টে দেখেন, আপনি ক্যাপসুল দেখতে পারবেন না। তাহলে আপনাকে ক্যাপসুল দেখতে গেলে কি করতে হবে? আপনাকে অ্যানাটমিক জোনের হেল্প নিতে হবে, DWI T2, তার সাথে আপনি হেল্প নেবেন DWI। এখানে হচ্ছে আমাদের ডিসি রোলটা কম, কিন্তু আমাকে সবগুলাই দেখতে হবে। এখন আমরা বললাম যে আগে যখন পাইরাটস যেটা 2 ছিল সেখানে হচ্ছে আমাদের পাইরাটস 3 নিয়ে খুব ঝামেলা হতো এবং বোথ ক্লিনিশিয়ান এবং রেডিওলজিস্ট এই জিনিসটা নিয়ে খুব বিপদে পড়তো। এখন ওরা স্পেসিফিক করে দিয়েছে এবং আমাদের জন্য সুবিধা করে দিয়েছে যে হ্যাঁ, যে আমরা আরও স্পেসিফিকলি আগাইতে পারবো, যে কাকে আমরা 3 বলবো, আমরা 4 বলবো। যেমন পেরিফেরাল জোনে যদি আমরা আসি, আমরা জানি যে ডিফিউশন দিয়ে আমরা স্কোরিং করি, মেইন স্কোরিংটা। স্কোর 1 এর ক্ষেত্রে পাইরাটস 1ই হবে, স্কোর 2 পাইরাটস 2, কিন্তু স্কোর 3 যদি আসে, জি কিছু বলছেন? আচ্ছা সরি, স্কোর 3 যদি হয় তাহলে পেরিফেরাল জোন স্কোর 3, কিন্তু কন্ট্রাস্ট এনহান্সমেন্ট যদি হয় তাহলে কিন্তু 4 এ চলে যাবে। আর যদি কন্ট্রাস্ট এনহান্সমেন্ট না হয় তাহলে কিন্তু পাইরাটস 3 থাকবে। আচ্ছা, পেরিফেরাল জোন স্কোর 4, স্কোর 4ই থাকবে, স্কোর 5 স্কোর 5ই থাকবে। যেটা আমরা বললাম এই স্কোর 3 সবসময় ঝামেলা করে। যদি স্কোর 3 হয় তার মানে স্কোর 3 মানে কি, আমি স্কোর 3তে থাকতে চাচ্ছি না, মানে ইনডিটারমিনেট বলতে চাচ্ছি না, আমি একটা ক্যাটাগরির দিকে যেতে চাচ্ছি। তাহলে আমি যদি কন্ট্রাস্ট দিই তাহলে যদি পাইরাটস 4, তো এই জন্যই আমরা বলছি আপনাদেরকে যে কেন কন্ট্রাস্টের ইম্পর্টেন্সটা কি। অনেকে বলে যে আমার বায়োমেট্রিক দিয়েও তো করা যায়, অনেক রেডিও ক্লিনিশিয়ান আপনার কাছে পাঠাইতে পারে। তখন আপনি যদি এক্সপ্লেনেশনগুলো জানেন যে কন্ট্রাস্টের কী রোল, একটা পেশেন্ট 3 থেকে পড়ে যাওয়া মানে কিন্তু মানে এটা বিশাল ব্যাপার, যে সে হচ্ছে আমি ইনডিটারমিনেট, মানে আইদার এটা ক্লিনিশিয়ানস চয়েস, যে ক্লিনিশিয়ান তাকে ফলোআপে রাখতে পারে অথবা বায়োপসি করবে, কিন্তু 4 মানে হচ্ছে তাকে ডেফিনেটলি তাকে বায়োপসির মধ্যে দিয়ে যেতে হবে। তার মানে এখানে একটা বিশাল লাইন গ্যাপ হয়ে যাচ্ছে, এই জন্য হচ্ছে আমার কন্ট্রাস্টের একটা বিশাল রোল এখানে। এরপর আমরা আসি ট্রানজিশন জোনে। ট্রানজিশন জোনের স্কোর 1 মানে পাইরাটস 1, স্কোর 2 যখন হচ্ছে তখন হচ্ছে আমাকে ডিফিউশনের হেল্প নিতে হচ্ছে। কারণ আমি বারবার বলছি যে ট্রানজিশন জোনটা আসলে এত হেটেরোজেনাস সিগন্যাল এখানে থাকে, এজন্য এখানে আমাকে অন্য মডালিটির হেল্প নিতে হয়। ইয়াতে পেরিফেরাল জোনে একটু কম নিতে হয়, ট্রানজিশন জোনে একটু বেশি নিতে হয়। তো আমরা যখন নেক্সট আমরা ডিফিউশনের হেল্প নিব, যদি দেখি যে ট্রানজিশন জোনের হচ্ছে T2 ও 2
আবার ডিফিউশনে হচ্ছে আমার স্কোর লেস দেন 4 মানে বিনাইনের দিকে, তাহলে আমার পাইরাস 2ই থাকবে। কিন্তু যদি দেখি ডিফিউশন ইকুয়াল অর মোর দেন 4, তাহলে আমার আবার পাইরাস 3 দিকে, মানে একই স্টেপ আপগ্রেড হচ্ছে। আচ্ছা, এখন পাইরাস 3 ট্রানজিশন জোন স্কোর 3 হলে আবার আমরা ডিফিউশনে যদি লেস দেন 5 হয় তাহলে আমার পাইরাস 3, যদি মোর দেন 5 হয় আমার পাইরাস 4। তাহলে আপনি দেখেন যে এই স্কোর 3 থেকে 4 মানে বা 2 থেকে 3 এই যে আপগ্রেডেশনটা যখনই আপনি মানে ডিফিউশনের মাধ্যমে কিভাবে আপনি এটা ডিফারেন্সিয়েটটা করছেন। তো এই জন্য বলা হচ্ছে যে এই পাইরাস 3-র এই জায়গাটা এখন একটু আমাদেরকে স্পেসিফিক্যালি নজর দিয়ে করতে হয়, যে যতটুকু পারা যায় যে বিনাইনকে বিনাইন বলা, যতটুকু সম্ভব ম্যালিগন্যান্টকে ম্যালিগন্যান্ট বলা, যত কম সম্ভব আমাকে 3-তে রাখা। আচ্ছা, তারপর স্কোর 4 হলে আমার স্কোর 4, 5 হলে 5। আমি আজকে চেয়েছিলাম আজকে প্রিন্ট কপি দিতে, কিন্তু এটা নেটেই পাবেন আপনারা, ভার্সন 2.1 দিলে এটা চলে আসবে। তাহলে হচ্ছে আমাদের প্রোস্টেট ইমেজিং আমরা যেটা আনি, তাহলে আলটিমেটলি আমরা কি করছি যে আমরা লাইকলি এবং হাই লাইকলি ডায়াগনোসিস করার পরে আমরা আলটিমেটলি ওখানে বায়োপসিতে যাচ্ছি। 1 আর 2 এর ইম্পর্টেন্সটাকে 2 হচ্ছে আমরা পেশেন্টকে অ্যাক্টিভ সার্ভিলেন্সে রাখছি, আর 3 মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিসিশন। এটা আসলে ক্লিনিশিয়ান চয়েস, কারণ একটা ক্লিনিশিয়ান একটা পেশেন্টকে ইভালুয়েট করবে পিএস এর মাধ্যমে, ডিআরইর মাধ্যমে, এই সমস্তর সাথে সে ইমেজিংটাও কোরিলেট করবে। যদি সে মনে করে যে না তেমন কিছু সে পাচ্ছে না, তাহলে অ্যাক্টিভ সার্ভিলেন্সে রাখবে, অথবা যদি সে মনে করে যে না তার কাছে সাসপিশিয়াস মনে হচ্ছে ক্লিনিক্যালি, তখন সে বায়োপসি করবে। আমরা আসতেছি। ও, যেটা হচ্ছে হাইপোপ্লাস্টিক নোডিউল, হাইপারপ্লাস্টিক বিনাইন, যদি আপনি দেখেন যে আপনার ক্যাপসুলটা ওয়েল সার্কামস্ক্রাইবড 1, যদি দেখেন যে ওর মধ্যে কিছু এটিপিক্যাল বা ইনকমপ্লিট ওয়াল থাকে, তাহলে সেটা 2। তো বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে দুইটার কম্বিনেশন থাকে, তাহলে হাইস্ট হচ্ছে 2, তাহলে আপনি 2 দিবেন। 3-তে তুমি তো ইনডিটারমিনেন্ট দিচ্ছ, তুমি চয়েস দিবা যে আইদার বায়োপসি অর অ্যাক্টিভ সার্ভিলেন্স। ফলোআপটা ও যে পিএসএ ডিআরই এভাবেই করে ওরা ফলোআপ, এটা ক্লিনিশিয়ানরা করে, এটা ওদের পার্ট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এখন আসি আমরা যে ডিটেকশন অ্যান্ড লোকালাইজেশন, যে আমাদেরকে শুধু ডিটেক্ট করলেই হবে না, আসলে আমাদেরকে হচ্ছে মেইন এমপিএমআরআই প্রোস্টেট অনেকে দেখা যাচ্ছে শুধু লোকালাইজেশন করে দিচ্ছে না, তাহলে কিন্তু এমপিএমআরআই প্রোস্টেট হবে না। এমপিএমআরআই প্রোস্টেটের উদ্দেশ্যটা বুঝতে হবে, যে যখন পেশেন্ট আনডায়াগনোসিস থাকে বা যে কোনো পারপাজে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শুধু ডিটেকশন করার পর আবার আমাকে লোকালাইজেশন করে দিতে হবে, যেন সে কগনিটিভ বায়োপসি করতে পারে, তার জন্য হেল্প হয়। এটা গাইডলাইনেই দেওয়া আছে এই ছবিটা। নেক্সট হচ্ছে আমার হাইলি আনলাইকলি অ্যান্ড আনলাইকলি, আমরা এদেরকে অ্যাক্টিভ সার্ভিলেন্সে রাখছি। তাহলে অ্যাক্টিভ সার্ভিলেন্সটা কি? নিউ রেকমেন্ডেশন অ্যাজ দ্য ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি অফ চয়েস ইন মেইন উইথ লো রিস্ক প্রোস্টেট কার্সিনোমা। এটা হচ্ছে ওদের গাইডলাইনে আছে, লো রিস্ক প্রোস্টেট কার্সিনোমার পেশেন্টকে ইউরোলজিস্টরা কীভাবে ফলো আপে রাখবে, অ্যাক্টিভ সার্ভিলেন্সে রাখবে, সেভাবে রাখবে। ফলো আপ ডিফারেন্ট থিংস, আর হচ্ছে আপনার অ্যাক্টিভ সার্ভিলেন্স আলাদা জিনিস, দুটোকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। অ্যাক্টিভ সার্ভিলেন্স হচ্ছে লো রিস্ক পেশেন্টদের ক্ষেত্রে, ওটা আরেকটু মানে আরেকটু ফ্রিকুয়েন্ট, এই জন্য দুটোকে আলাদাভাবে বলা হচ্ছে। নেক্সট ইকুইভোক্যাল আমরা যেটা বললাম যে ইন্ডিভিজুয়াল ডিসিশন, এটা হলো ক্লিনিশিয়ান চয়েস, সে তার বাকিগুলোর সাথে কোরিলেট করবে, করার পরে সে ডিসিশন নেবে, যেটা হচ্ছে আমরা বললাম পাইরাস 3। এই পাইরাস 3 কিন্তু আমি বারবার বলছি, এই পাইরাস 3 কিন্তু হচ্ছে আপনার জ্ঞানের ত্রুটিগত কারণে পাইরাস 3 না, কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে বুঝাই যাচ্ছে লিশন 4, কিন্তু সে হয়তো লিশন ডিটেক্ট করতে পারেনি, পাইরাস 3 দিচ্ছে, কিন্তু আসলে পাইরাস 3 এই জন্য না। পাইরাস 3 হচ্ছে আপনি সমস্ত কিছুভাবে ইভালুয়েশন করার পরে তারপর আসবে পাইরাস 3, তখন আপনি পাইরাস 3 লিখবেন, আদারওয়াইজ 2-তে হয় 2, না হলে 4-এ হয় 4-এ। এজন্য পাইরাস 3 হচ্ছে একটা আসলে বর্ডার লাইন জোন। আপনি যদি সব রিপোর্টই এই বর্ডার লাইন জোনে রাখেন তাহলে রেডিওলজিস্টদের ক্লিনিশিয়ানদের জন্য খুব সমস্যা হয়, আনলেস প্রোস্টেটাইটিস হচ্ছে আপনার পাইরাস 3-এর মধ্যেই পড়ে। এখন আমরা আসি একটু এখানে দরকার নেই যে নর্মাল প্রোস্টেটের মেজারমেন্টটা আমরা কিভাবে নিই। তো নর্মাল ইউজুয়ালি আমরা যেমন যে কোনো স্ট্রাকচারে নিই এপিটিআর, তারপরে লেংথ, কিন্তু প্রোস্টেটের ক্ষেত্রে ট্রান্সভার্স
আর হচ্ছে অ্যান্ট্রোপোস্টের মেজারমেন্টটা যেন স্যাজাইটালে নেওয়া হয়। আর যেটা লঙ্গিটিউডিনাল সেটা তো আমরা স্যাজাইটালে নিব। যদি আমরা অ্যান্ট্রোপোস্টের ভিউতে অ্যাক্সিয়াল ভিউতে এপি ডায়ামিটারটা নিই তাহলে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট প্রোস্টেটের সাইজটা বড় আসে। প্রোস্টেটের সাইজটা বড় আসার অসুবিধাটা কি? প্রোস্টেটের সাইজে বড় আসার কারণে যখন রেডিওথেরাপি বা এরকম কিছু করা হয় তখন কিন্তু ওরা প্রোস্টেটের এক্স্যাক্ট ভলিউমটা জানতে চায়, যে প্রোস্টেটের আসলে এক্স্যাক্ট ভলিউমটা কত। তাহলে আমি যদি ভুল ভলিউম দিই তাহলে ওখানে ভলিউমের মাপটাও ভুল আসবে, আমি যদি ওভার দিই তাহলে ওর রেডিয়েশন ফিল্ডটাও বড় হয়ে যাবে। এই কারণে হচ্ছে আমাদেরকে সাইজটা খুব প্রিসাইজলি দিতে গেলে আমাকে এইভাবে মাপটা দিতে হবে। ফর্মুলাটা হচ্ছে 0.52 ইন্টু লেংথ ইন্টু উইথ ইন্টু হাইট। এখন আমরা আসি কেস 1। কেস 1 এখানে যদিও কেস 1 আমরা এখানে বলেই দিচ্ছি। আপা যেটা বললেন যে হাইপারপ্লেসিয়া কেমন হয়, আমরা আবার বলছি যে আমরা যদি হিস্টোপ্যাথোলজি জানি তাহলে আমাদের হচ্ছে রেডিওলজিক্যাল সিগন্যালগুলো বুঝতে খুব সুবিধা হবে। মনে করেন এটা আপনি যদি এক নজরে কেউ দেখে তাহলে মনে হবে যে এখানে খুব একটা বাজে সিগন্যাল আছে, T2 লো সিগন্যাল, ক্যাপসুলো এটা কমপ্লিট হলো এটা ইনকমপ্লিট। আমরা যদি এখন হিস্টোপ্যাথোলজি চিন্তা করি, দেখেন আমরা বিপিএইচ এর নাম জানি। বিপিএইচ দুই ধরনের হয়, একটা হচ্ছে স্ট্রোমাল হাইপারপ্লেসিয়া আর একটা হলো গ্ল্যান্ডুলার হাইপারপ্লেসিয়া। যখন কোনো স্ট্রোমাল হাইপারপ্লেসিয়া হয় তখন জিনিসটা ডার্ক হবে, কিন্তু যখন গ্ল্যান্ডুলার হাইপারপ্লেসিয়া হবে তখন হবে T2 হাইপার। তাহলে এটাই হচ্ছে যে আমি একই গ্ল্যান্ডের মধ্যে কতখানি চেহারা দেখছি শুধু ট্রানজিশন জোনের মধ্যে। কারণ একই গ্ল্যান্ডের মধ্যে দেখেন একই পেশেন্টের একই জায়গায় একই সেকশন এর মধ্যে আমরা গ্ল্যান্ডুলার হাইপারপ্লেসিয়াও দেখছি, আবার আমরা স্ট্রোমাল হাইপারপ্লেসিয়াও দেখছি। তো এই স্ট্রোমাল হাইপারপ্লেসিয়াকে কিন্তু ম্যালিগনেন্সির সাথে, কারণ আপনি দেখেন একটা সিকোয়েন্সে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এটা লো সিগন্যাল তার মানে এটা কার্সিনোমা, কিন্তু আপনি খেয়াল করেন এখান দিয়ে আপনি একটু ফাংশনাল ইয়াতে আসেন, যদি আমি কন্ট্রাস্ট দিই তাহলে এখানে কি আছে স্ট্রোমাল হাইপারপ্লেসিয়া, তাহলে আমার কি সেলুলারিটি বেশি না, তাহলে আমি যখন কন্ট্রাস্ট দিই এটা কি ফোকাল এনহ্যান্সমেন্ট হবে? আর্লি এনহ্যান্সমেন্ট হবে না। আমি যদি ডিফিউশন করি এখানে কিসের হাইপারপ্লেসিয়া? স্ট্রোমাল হাইপারপ্লেসিয়া। যদি ডিফিউশন করি তাহলে ডিফিউশন রেস্ট্রিকশন হবে না, কারণ এখানে সেলুলারিটি না। তাহলে আমি যদি এই ফাংশনাল জিনিসটা চিন্তা করি বা অ্যানাটমিক্যাল হিস্টোপ্যাথোলজি জিনিসটা চিন্তা করি তাহলে দেখা যাবে যে এই লিশনগুলো কখনো এই লিশনগুলোতে ম্যালিগনেন্সির মতো সিগন্যাল দিবে না। আর যদি দেয় তখন চিন্তা করতে হবে দিস ইজ নট ডিউ টু হাইপারপ্লেসিয়া, এটা হচ্ছে আমার ম্যালিগনেন্সির জন্য হচ্ছে। এরপরে আমরা কেস 2তে, কেস 2তে বলেন একজন ভলান্টিয়ার। খেয়াল করেন এন্টার পার্টে, আচ্ছা এখানে মনে হয় T2 লো। এই যে দেখেন এই লিশনটা কিন্তু আমরা খেয়াল করেন এই লিশনটা কিন্তু চোখে পড়ছে, যেটা আপনি এখানেও দেখছেন হাই, এখানে দেখছেন লো, আর এখানেও হচ্ছে হাই আছে, ঠিক আছে? আচ্ছা ওটা এনহ্যান্সমেন্ট। আচ্ছা তাহলে আপনি যে কি মনে হচ্ছে? আচ্ছা এখন আমরা স্টেপ বাই স্টেপ আবার আসি। মার্জিন কেমন এখানে? ওয়েল ডিফাইন্ড। প্রথমেই যদি মার্জিন ওয়েল ডিফাইন্ড হয় আমাকে শুরুতেই চিন্তা করতে হবে বিনাইন হওয়ার একটা সম্ভাবনা আছে। আচ্ছা আমরা ডিফিউশনে আসি, এই ডিফিউশনের চেহারাটা দেখেন, ডিফিউশনে একটু হাই কিন্তু এডিসি থেকে এত লো, আমরা একটু আগে যে লোগুলো দেখে আসলাম সেই পরিমাণ লো, সেই পরিমাণ লো না। আমরা এখানে হচ্ছে আমার হাই কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট হয়েছে, নোডুলার এনহ্যান্সমেন্ট, কারণ এখানে হয়তোবা তার গ্ল্যান্ডুলার মানে ইনফ্লামেটরি ফোকাস অনেক কিছুই থাকতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে মার্জিন ডিফিউশনে হাই আসলেও এডিসিতে এরকম লো আসেনি। আচ্ছা এখন আমরা আসি একটু, আমরা হিস্টোপ্যাথোলজি চিন্তা করি, তাহলে হিস্টোপ্যাথোলজিতে আমরা কি দেখব? একটা হাইপারপ্লাস্টিক নোডুলের এই ধরনের চেহারা থাকে, এটা অন্য পেশেন্টের, কিন্তু একটা হাইপারপ্লাস্টিক নোডুলই এরকম চেহারা থাকে। অনেক রেডিওলজিস্টই হাইপারপ্লাস্টিক নোডুলকে কার্সিনোমার ফোকাস হিসেবে ইয়ে করে। যখনই দেখে ডিফিউশনে হাই এডিসিতে লো, কিন্তু ডিফিউশনে কত হাই এডিসিতে কত লো এই জিনিসটা চিন্তা করতে হবে। হ্যাঁ বি ভ্যালুতে করলেও সরি 1000-এর উপরে রাখতে বলে, কিন্তু হচ্ছে আপনার 1500-এ করলে হচ্ছে আপনি সবচেয়ে ভালো, যে একদম স্পেসিফিক ইয়াটা আপনি পাবেন। তারপর আমরা আসি এখন কেস 3তে। এখন এই কেসটা দেখেন আর আগেরটা ডিফিউশন আর এডিসি দেখেন, এখানে ডিফিউশন কত হাই এডিসি কত লো, কিন্তু ঠিক আছে, কিন্তু এই যে আমার
হাই এরিয়াটা এখনও যেহেতু এসবের কোনো মাপ বের হয়নি যে কত হইলে আমরা হাই বলবো, এটা হচ্ছে আপনার সাবজেক্টিভ, দেখতে দেখতে আপনার এই জিনিসটা অভ্যাস হবে আর কি, যে হাই মানে কত হাই, লো মানে কত লো। আচ্ছা, আর এটা হচ্ছে ফোকাল কন্ট্রাস্ট এনহান্সমেন্ট। খেয়াল করেন আস্তে আস্তে ফোকালি জায়গাটা এনহান্সমেন্ট হচ্ছে, এটাই হচ্ছে আমাদের ডাইনামিকের অ্যাডভান্টেজটা। কেস আরেকটা আমরা আসি, এখানে হচ্ছে আমাদের T2 তে হাইপো ইন্টেন্স পেরিফেরালি, আমরা DWI যদি দেখি হাই ইন্টেন্স মানে হাই সিগন্যাল এবং মোর দেন 1.5 সেন্টিমিটার, এটা হচ্ছে লো সিগন্যাল, আর এটা হচ্ছে আমার হাই কন্ট্রাস্ট এনহান্সমেন্ট। তাহলে পাইরাটস 5। এরপরে বলেন আমি একটা করে সিকোয়েন্সে হাত দিই। T2 তে লিশন কোনটা? খেয়াল করেন সবগুলো সিকোয়েন্স চিন্তা করেন, লিশন কোনটা? এখানে। আচ্ছা, তারপর আমরা ডিফিউশনে যাই। আমরা আসলে এটা হচ্ছে একই সিকোয়েন্সের পেশেন্ট, এটা যদি আমার ডিফিউশন হয়, সরি এটা ডিফিউশন, এটা এডিসি, তাহলে খেয়াল করেন কোথায় আছে। এবার আমরা আসি, আপনি শুধু এটা দেখেছেন তাই না, এবার খেয়াল করেন পুরো গ্ল্যান্ডি ইনভলভ, ঠিক আছে, শুধু পুরো গ্ল্যান্ড ইনভলভ, তার সাথে কি আছে? ব্লাডার ইনভেশন আছে। তাহলে এখানে হচ্ছে ব্লাডার ইনভেশন আছে, তার মানে গ্ল্যান্ডটা হচ্ছে পুরাটাই ইনভলভ এবং তার সাথে আমাদের ব্লাডার ইনভেশনও আছে। তাহলে এটা আমার পাইরাটস 5। সরি কোথায়? না বোনস চেঞ্জ আছে, আমরা এখন এখানে আছি আর কি, এক্সট্রা প্রোস্টেটিক। হ্যাঁ, তারপরে তার সাথে আমরা এখন আসি যে ভেনাম বোনস এরিয়া, যে আমরা আসি যে আমরা শুধুমাত্র যে প্রোস্টেট এরিয়াটাই করব তা না, আমাদের একটা রুটিন সিকোয়েন্স আমরা পেলভিস পর্যন্ত টানি পুরো সিকোয়েন্সে, যেন আমরা লিফ নোট কন্ট্রাস্টও আমরা পুরাটা টানি, যেন আমরা লিফ নোটগুলো দেখতে পারি। আমার লিফ নোট অ্যাসেসমেন্ট আমার দরকার স্টেজিংয়ের জন্য, এবং একই সাথে আমার বোনসের ইভালুয়েশন। হ্যাঁ বলেন, পেরিফেরিতে লিশন মানে পেরিফেরাল লিশন আমরা যদি দেখি, এখানে হাইপো, এখানে হাইপো, এটা টিটুরি আরেকটা সিকোয়েন্স। আমরা একটু কন্ট্রাস্টে ইভালুয়েট করি, তাহলে আমাদের কনফিউশন হলে আমরা কন্ট্রাস্টে আসি। খেয়াল করেন কন্ট্রাস্টে যে ফোকাল এনহান্সমেন্ট পেরিফেরিতে, এই যে আপা, হ্যাঁ এটা প্রথম সিকোয়েন্স, এটা সেকেন্ড, এটা থার্ড, আর ডাইনামিক। হ্যাঁ 15 সেকেন্ড পর পর। হ্যাঁ এটা আপনি মেশিনে যখন সেট করতে আসবে তখন আপনি খেয়াল করবেন যে যেন এই প্রোটোকলে সেট করা থাকে। আচ্ছা, এখন আপনাকে দেখাচ্ছি খালি আয়ে আপনাদের সিসে যে পেরিফেরাল জোন অফ রাইট লোবের পেরিফেরাল ট্রানজিশন দুইটাই আপনারা খেয়াল করেন, যে ডিফিউশনে হাই, এডিসিতে লো, আর ওখানে হচ্ছে কন্ট্রাস্ট। আচ্ছা এবার বলেন কোথায়? আবার কন্ট্রাস্ট দিব? আচ্ছা কন্ট্রাস্ট দিচ্ছি, কন্ট্রাস্ট দিছি, হ্যাঁ ডাইনামিক দিছি। তাহলে এই যে দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ হ্যাঁ 4-এ আগের ছবি, এখানে মনে হচ্ছে একটা নোডিউল, দেখে মনে হচ্ছে যে এই ছবিতে দেখলে মনে হবে বিনাইন অনেকটা। এখানে খেয়াল করেন যে যে নোডিউল তার কিন্তু কোনো ক্যাপসুলই নাই, এখানে একটা হাইপোইন্টেন্স এরিয়া আছে কিন্তু কোনো ক্যাপসুল নাই, একদম ইরেগুলার। তাহলে ফোকালি আমার ডিফিউশনে হাই, এডিসিতে লো, কিন্তু আরেকটু কনফার্ম আমরা করতে পারি, যেটা আমরা বললাম যে কন্ট্রাস্ট দিব ডাইনামিক। তাহলে আমরা ডাইনামিক দিলে আমরা বুঝতে পারছি হ্যাঁ এই এরিয়াটাতে হচ্ছে আমার। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমাদের ডিফিউশনেরও ম্যাজিক, ডাইনামিকেরও ম্যাজিক। আচ্ছা, এরপরে আমরা আসি যেটা বললাম ক্রনিক প্রোস্টেটাইটিস। এখন কথা হলো যে কেন সবসময় আমরা ক্রনিক প্রোস্টেটাইটিস আর অ্যাডেনোকার্সিনোমা স্পেশালি পুরো গ্ল্যান্ড যখন ইনভলভ করে তখন আন্দাজের উপর তো দেওয়া যায় না, মানে অনেক চিন্তা ভাবনা করে দিতে হয় সমস্যাটা কি হয়। আপনারা খেয়াল করেন যেটা একটু আগে আমি বললাম,
ক্রনিক প্রোস্টেটাইটিসও সেলুলার প্রলিফারেশন, অ্যাডেনোকার্সিনোমাতেও সেলুলার প্রলিফারেশন। ক্রনিক প্রোস্টেটাইটিসও হচ্ছে হাইপোসিগনাল, অ্যাডেনোকার্সিনোমাতেও হাইপোসিগনাল। এখানেও ডিফিউশন রেস্ট্রিকশন, এখানেও ডিফিউশন রেস্ট্রিকশন। হ্যাঁ, কন্ট্রাস্টও একই হবে। যখন আপনার হোল গ্ল্যান্ড ইনভলভ হবে তখন আপনি পুরো গ্ল্যান্ডই হচ্ছে আমার এনহান্সমেন্ট হয়ে থাকে, তখন এই জিনিসগুলো হচ্ছে একটা বার্ডেন হয়ে যায়। তখন অনেক কিছু চিন্তা করে তখন করতে হয়, মার্জিন এসব দেখে, বোনস, লিম্ফ নোড, মানে রেট্রোগ্রেডলি চিন্তা করে করে দেখে তখন করতে হয়। এখন মাইক্রোস্কোপিক ডেসক্রিপশন হচ্ছে যে ইনফ্লামেশনের, এটা নন স্পেসিফিক গ্রানুলোমেটাস প্রোস্টেটাইটিস ইজ এ জেনারেলি ডিফিউজ প্রসেস। দ্য ইনফ্লামেশন ইজ অফেন প্রেজেন্ট অ্যাজ পোরলি ডিফাইন্ড এক্সপেন্সাইল নোডুলার ইনফিল্ট্রেট, usually involving entire lobules. In the latter stage, fibrosis and chronic inflammation become prominent and giant cell are occasionally seen. তো আমরা তার প্যাথোলজি দেখতে পারি না, কিন্তু আমরা এই প্যাথোলজির জন্যই আমরা রেডিওলজিতে আমাদের এই সমস্যাটা হয়। এরপরে আমরা আসি কেস 9, এটা সবাই পারবে। লিসন কই, এত বড় লিসন তাকায় আছে, আমি তো জানি এটা সবাই জানে। আচ্ছা, পুরা পুরা গ্ল্যান্ড ইনভলভ, পুরা সেমিনাল ভেসিকেল ইনভলভ, আর ব্লাডারের দুটো ইউরেটার ইনভলভ, দেখা যাচ্ছে কত সুন্দর করে ইউরেটার দেখা যাচ্ছে। আচ্ছা, এটা দেখানোর উদ্দেশ্য হলো যে যদিও আমাকে এমপিএমআরআই প্রোস্টেট দিয়েছে এই পেশেন্টের, যখনই আমি দেখব ইউরেটার ইনভলভ, সাথে সাথে আমাকে একটা এমআর ইউরোগ্রাফি দেখানো লাগবে। ঠিক আছে, এটা হলো বলা আছে যে আমি যদি দেখি ব্লাডার ইনভলভ, আমাকে অবশ্যই এমআর ইউরোগ্রাফি করতে হবে সেই পেশেন্টের। তাহলে আমরা এই একই পেশেন্টের যখনই দেখছি ইনভলভ আছে ইউরেটারি অরিফিস, সাথে সাথে আমরা এমআর ইউরোগ্রাফি নিই। এটা হচ্ছে আপা, তার হচ্ছে টিউআরপি করা, টিউআরপি করার জন্য ইউরেথ্রার একটু অংশ আপনি দেখতে পাচ্ছেন, ওটা ফ্লুইড আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বেনম। এবার চোখে পড়ে লিম্ফ নোডও ভরা, আবার হচ্ছে যে এখানে বোনসের যে ইয়াটা, এগুলা হচ্ছে সব ইনভলভ আছে আর কি। তারপর আমরা আসি কেস 10। হ্যাঁ, অনেক বড়ই তো, বিশাল বড় লিশন, মানে পুরো গ্ল্যান্ড ইনভলভ। ঠিক আছে, আচ্ছা, এটা দেখানোর উদ্দেশ্য আগেরটা যেমন হচ্ছে আমাদেরকে মেনশন করতে হয় যে প্রোস্টেট দেখলে যে শুধু আমি এটা তা বলতে হয় না, সাথে বলতে হয় যে আমার এক্সট্রা প্রোস্টেটিক এক্সটেনশন, ওই যে আমরা যেটা বললাম পার্টিনেন্ট নেগেটিভগুলো আমাকে বলতে হবে যে আমার এক্সট্রা প্রোস্টেটিক এক্সটেনশন আছে কি নাই, ব্লাডার রেক্টাল ইনভেশন আছে কি নাই, অবশ্যই আমার রিপোর্টে মেনশন করতে হবে। আগেরটা যেমন ব্লাডার ইনভেশন ছিল, এখন দেখেন খেয়াল করেন রেক্টাল ইনভেশন। তাহলে আমার ইনভেশন না থাকলেও আমার পার্টিনেন্ট নেগেটিভ বলতে হবে যে নাই, থাকলে তো আছে। প্লিজ এটাতে ও এখানে প্রোস্টেটের মধ্যে এরকম হাজারো সিগন্যাল পাওয়া যায়, মানে প্রোস্টেট এমন একটা গ্ল্যান্ড, এটা যেহেতু গ্ল্যান্ড ফাইব্রাস এগুলোর কম্পোনেন্ট থাকে, তো তো দেখা যায় যে এটার মধ্যে অনেক সময় প্রোস্টেটিক সিস্ট থাকে, আবার সিস্টের মধ্যে মিউসিনাস কালেকশন থাকে, এটা অনেক ধরনের সিগন্যাল পাওয়া যায়। আমার খালি ফোকাস থাকবে যে কোথায় আমি লো সিগন্যাল, কোথায় আমি কন্ট্রাস্ট ডিফিউশন রেস্ট্রিকশন, এটা এই ধরনের অনেক সিগন্যাল আমরা এরকম পাই যে প্রোস্টেটিক সিস্ট থাকে, তারপর প্রোস্টেটের ওই সিস্টের মধ্যে আবার মিউসিনাস কম্পোনেন্ট থাকে, এর কারণে। আচ্ছা, এরপরে আমরা আসি এখানে, আপনারা একটু আগে, এবার আরো ভালো করে দেখতে পারবেন এই পেশেন্টের, এই যে বোনসে একটু আগে যেটা দেখালাম, এই যে বোনসের ইনভলভমেন্টগুলো দেখা যাচ্ছে। তো এমপিএমআরআই প্রোস্টেট আমি শুধু যে প্রোস্টেট করে ছেড়ে দিব তা না, আমাকে লিম্ফ নোডও দেখতে হবে এবং বোনের স্ট্যাটাসও দেখতে হবে। না এই যে এখানে আমি ও তো মার্কার তো কাজ করতেছে না, এই যে এটা লিম্ফ নোড, এগুলা ভেসেল, এই যে লিম্ফ নোড, এই যে লিম্ফ নোড, কোনটা কাজ করছে এটা না, থ্যাংক ইউ। হ্যাঁ, এই যে লিম্ফ নোড, ঠিক আছে, এই যে লিম্ফ নোড, হ্যাঁ করোনালে এই যে কত বড় লিম্ফ নোড, বড় বড় লিম্ফ নোড, হ্যাঁ অনেক বড় বড় লিম্ফ নোড পাওয়া যায়। বোনসে আছে 5 এর থেকে বেশি কিছু থাকলে। আচ্ছা, আপা শুনেন আমি বলি, আমরা আসলে জিনিসটা হলো যে যতক্ষণ পর্যন্ত টিস্যু ডায়াগনোসিস আপনার হাতে না থাকবে আপনি স্টেজিং করতে পারবেন না। আপনি স্টেজিং এর, আমি বলি আপনি টিস্যু ডায়াগনোসিস না থাকলে এটা নিয়ম নাই
যে আপনি টিস্যু ডায়াগনোসিস না থাকলে আমি আপনাকে একটু শেষ করি। সেটা হচ্ছে যদি আপনার কাছে ডায়াগনোসিস হাতে থাকে, হ্যাঁ, এবং হিস্টোপ্যাথোলজি ডায়াগনোসিস আপনার হাতে থাকে, আপনি তখন স্টেজিং করবেন। যদি আপনি কিন্তু আপনার ধরেন হিস্টোপ্যাথোলজি হাতে নাই, আপনি স্টেজিং করবেন না, কিন্তু আপনি কি করবেন, স্টেজিং এর পুরো পয়েন্টগুলো আপনাকে মেনশন করবেন। নিয়ম আছে, আপনি স্টেজিং বলতে পারবেন না, কারণ বনিলেশন থেকে বলবেন। এই বনিলেশন মাল্টিপল মাইলোমাও থেকে আসতে পারে, অন্য জায়গা থেকেও আসতে পারে, ঠিক আছে। আরসিসি আনটিল প্রুভ আদারওয়াইজ এটা বলা হয় আরসিসি, কিন্তু তারপরে কিন্তু একদম বলাই আছে যে হিস্টোপ্যাথোলজি না পেলে আপনি মানে নিয়ম না আর কি, যে স্টেজিং করা, আপনি স্টেজিং এর পুরো প্যারামিটারগুলো লিখে দিবেন ওখানে। আপনি রিপোর্টিং এর মধ্যে স্টেজিং করতে যা লাগে, লিফ নোট এটো আছে, এ আছে, তারপরে মানে যা যা আছে সেগুলো আপনি মেনশন করবেন, যেন সে যখন হিস্টোপ্যাথোলজি রিপোর্ট হাতে পাবে, আপনি রিপোর্টটা দেখে সে কুইকলি স্টেজিং করতে পারে। তখন সে নিজেই লিখে নেবে রেডিওলজিক্যাল স্টেজিং কি, ক্লিনিক্যাল স্টেজিং কি। এটা কিন্তু মানে এটা এটা হচ্ছে আপনার সেফটির জন্য। এরকম অনেক হয়েছে যে এফএনএসি করে আসছে, ব্রেস্ট কার্সিনোমা স্টেজিং হয়েছে, বা ধরেন আপনার কোলন কার্সিনোমা এরকম করছে, কিন্তু পেশেন্টের নেগেটিভ আসছে, কিন্তু ডক্টর আমাদের রেডিওলজিস্টই স্টেজিং করে দিছে, কিন্তু লিটিগেশনে কে যাবে, আপনি যাবেন, ঠিক আছে। এই জন্য এটা হচ্ছে একদম বলাই আছে যে আপনি স্টেজিং এর সমস্ত পয়েন্ট উল্লেখ করে দিবেন, কিন্তু আপনি স্টেজিং লিখবেন না যতক্ষণ পর্যন্ত আপনি হাতে আপনার ডকুমেন্ট না থাকবে। ডকুমেন্ট না পেলে আপনি বলবেন না। পেশেন্ট যদি বলেও, অনেকে ভাবে প্রভিশনাল না, ওইভাবেই করতে হবে যে আপনাকে স্টেজিং এর পয়েন্টটা এমন ভাবে করবেন সে যেন এক লুকে বুঝতে পারে যে এটা স্টেজিংটা কি। সবই থাকবেন না, সবই থাকবে। আপনি আপনি আরসিসি বলবেন, আরসিসি আপনি বলে দিবেন যে রেনাল ভেইনে এক্সটেনশন আছে কিনা, লিফ নোড আছে কিনা, এগুলো সব না, যতক্ষণ পর্যন্ত আপনি ডায়াগনোসিস না পাচ্ছেন তখন আপনি লিখবেন। হ্যাঁ, তখন তো আপনি উপরে লিখতেছেন যে ডায়াগনোসড কেস, আপনি তো হিস্ট্রিতে লিখবেনই তখন ডায়াগনোসড কেস। আপনি যখন ডায়াগনোস না, আপনি তাহলে সেই পেশেন্টের স্টেজিং করবেন কেন, আপনি লিখতে পারবেন না। আচ্ছা, এরপরে আমরা আসি পরের কেসটাতে। এটা জাস্ট আপনাদেরকে প্র্যাকটিসের জন্য, একই জিনিস। এখানে কোথায় লিশন দেখছেন, কোন লোব, রাইট লেফট, লেফট। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখছি লেফট লোবে মেইনলি পেরিফেরাল জোন আর পার্ট অফ ট্রানজিশন জোনে আমরা দেখতে পাচ্ছি। এটা কঠিন কিছু না, সোজা। আচ্ছা, এরপরে হ্যাঁ, এটা তো দেখাই ফেলছি, এর জন্য প্রশ্ন ফাঁস। আচ্ছা, কিন্তু এই জিনিসটা অনেক বড় বলে আপনারা দেখছেন। অনেক সময় দেখা যায় ছোট এন্টোফাইব্রোমাস্কুলার স্টোমাটা কিন্তু মিস হয়। এটা কেমন বলা হয়? জি আপা, হ্যাঁ, নর্মাল রিপোর্ট হয়। একটা জিনিস বলি, যে যখন আপনি এন্টোফাইব্রোমাস্কুলার স্ট্রোমা রিপোর্ট করবেন, কিন্তু আপনি লোকালাইজ করে দিবেন না, তখন ক্লিনিশিয়ান কি করবে, সে বায়োপসি করবে, তার বায়োপসি নেগেটিভ আসবে, তখন সে বলবে যে নেগেটিভ, ঠিক আছে। কিন্তু আপনি যদি লোকালাইজ করে দেন যে এই জায়গাটাতে, তখন তার স্পেশাল অ্যাটেনশন থাকবে যে ওই জায়গাটাতে, কারণ এটা হলো ইজিলি মিস হয় ক্লিনিশিয়ানদের জন্য। এবং আমার এখানেও হয়েছে, আমি বলি যে জাহাঙ্গীর স্যারের সাথে আমার খুব ভালো সম্পর্ক। স্যার একটা পেশেন্ট পাঠিয়েছিলেন, তখন আমি বললাম যে স্যার এন্টোফাইব্রোমাস্কুলার স্ট্রোমাতে লিশন আছে ছোট। তখন স্যার বায়োপসি করলো, রিপোর্ট আসছে নেগেটিভ। তখন স্যার বললো রিপোর্ট তো নেগেটিভ আসছে। আমি বললাম আমি 100% শিওর আছে। তখন পেশেন্ট সিঙ্গাপুরে গেল, সিঙ্গাপুরে যে ট্রান্সপেরিনিয়াল বায়োপসি করে। ট্রান্সপেরিনিয়াল বায়োপসিতে হচ্ছে এমনি ট্রান্সগাইডেড কোর বায়োপসির যেমন 6টা স্যাম্পল নেয়, ট্রান্সপেরিনিয়ামে নেয় হচ্ছে আপনি 20টা 30টা এরকম স্যাম্পল নেয়। তখন এই পেশেন্টের ওয়েবটা পজিটিভ আসছে। এক হলো ছোট, আবার হচ্ছে এই যে এন্টোফাইব্রোমাস্কুলার স্ট্রোমা, তখন পজিটিভ আসছে। তো এই জন্য বললাম যে আপনি রিপোর্টের প্রতি আপনাকে কনফিডেন্স থাকতে হবে। এই জন্য আপনার কনফিডেন্স থাকতে হবে যে হ্যাঁ, আমি যেটা দেখেছি ঠিকই দেখেছি। আচ্ছা, নেক্সট এবার আমরা আসি লিশন কোথায়। সোজা রাইট লোবেন। হ্যাঁ, রাইট লোবে কোন জোনে? ট্রানজিশন জোনে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি রাইট লোবের ট্রানজিশন জোনে, খুব ইজি। হ্যাঁ, এবার আমরা আসি কোন লোব, এই যে না, কোন লোব, রাইট লেফট, রাইট কয়জন, লেফট কয়জন, রাইট কয়জন? আচ্ছা, দুইজনের ভোট তো পরে হবে, কোশ্চেনের আগে রাইটে কয়জন? এত নিচুকে আমি দেখি না তো, আমি শর্ট মানুষ, উপরে হাত উঠাইতে হবে। আচ্ছা, লেফটে কয়জন? লেফট
আচ্ছা, আর দুই লোবে কয়জন? তিনজন। আচ্ছা, এখন আসেন, লেফট লোবে কারা বলছেন তারা কোথায়, আমি হেল্প করছি। লেফট লোবে যে বলছেন, লেফট লোবের কোনটা? এন্টার, মিডল, পোস্টেরিয়র, পেরিফেরাল, ট্রানজিশন, কোথায় বলেন? পেরিফেরালে আর এরকম জায়গায় লেফট লোবে। আচ্ছা, তো আপনি যদি এটা দেখেন তাহলে আমরা আসি এখন টি2তে। টি2তে খেয়াল করেন, টি2তে কি কিছু আছে? একদম সুন্দর হাইপার। তাহলে আমাকে একটা সিকোয়েন্স দেখলে হবে না, আমাকে সবগুলো সিকোয়েন্স করতে হবে। এবার রাইট লোবে কারা? একজন একজন বলেন। বেনম বলো, দাঁড়াও, বেনম হাত তুলছে রাইট লোবে। রাইট লোবের পোস্টেরিয়রলি কোথায়? এখানে? এটা গুড। কারা বলছে অ্যান্টেরিয়রলি? আরে কংগ্রেচুলেশনস, হ্যাঁ ও শিখে গেছে পাইরাটস। আচ্ছা, এটা হচ্ছে খুবই শাটেল একটা লিশন, খেয়াল করেন। পুরো ব্রেস্টটাই প্রোস্টেটটাই হেটারোজেনাস। ব্রেস্ট রিপোর্ট লিখতে লিখতে ব্রেস্ট বেড়ে গেছে। আচ্ছা, পুরো প্রোস্টেটই হেটারোজেনাস। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে পেরিফেরালি অ্যান্টেরিয়র সেগমেন্ট হচ্ছে পেরিফেরাল জোনে, একদম শাটেল একটা লিশন। হ্যাঁ, খেয়াল করুন, খুবই শাটেল একটা লিশন, যেটা এডিসিতেও লো। এবং আমরা যখন কন্ট্রাস্ট দিছি, ফোকাল কন্ট্রাস্ট এনহান্সমেন্ট আছে এখানে। আপা ছবিতে আসলে ভালো আসতেছে না। হ্যাঁ, বুঝেন, এই যে এই জোনটা খেয়াল করেন, এটা এবং এটা বায়োপসি পজিটিভও আসছে। যখনই এরকম ইল ডিফাইন্ড লিশন আসে, হোয়াট এভার দ্য সাইজ, আমি কিন্তু এটা সাইজ নিয়ে চিন্তা করছি না, কিন্তু আমি শিওর না এটা 5, তখন যদিও এটা 1.5 সেন্টিমিটারের বড়, কিন্তু ইল ডিফাইন্ড, দিস ইজ পাইরাটস 4, এবং এটা বায়োপসি পজিটিভও আসছে। আমার কেস। আচ্ছা, এরপরে এখানে এটাও খুবই সোজা। রাইট লোব কয়জন? নাই। লেফট লোব কয়জন? লেফট লোব। ভলান্টিয়ার আনসার দেন, যে আনসার দিবেন সে শিখবেন। লেফটটা কোন জোন? এটা প্র্যাকটিস করাচ্ছি। লেফট লেটার কোন জোন? পেরিফেরাল জোন। আচ্ছা, পেরিফেরাল জোনে আমরা আবার ভাগ করি। ধরুন পেরিফেরাল জোন অ্যান্টেরিয়র সেগমেন্ট, পেরিফেরাল জোন পোস্টেরিয়র সেগমেন্ট। আবার পোস্টেরিয়র হলো মিডিয়াল, পোস্টেরিয়র ল্যাটারাল, তাহলে পেরিফেরাল, পোস্টেরিয়র, ল্যাটারাল। ঠিক আছে, এখন আমাকে এই সেগমেন্ট হিসেবে বলবেন। এখন ট্রানজিশনাল জোনে কি কোন জোন? এইভাবে বললে হবে না, জোন। তাহলে রাইট লোব, ট্রানজিশন জোন, অ্যান্টেরিয়র সেগমেন্ট না পোস্টেরিয়র সেগমেন্ট, মানে আমি খুঁজবো কোথায়? অ্যান্টেরিয়র সেগমেন্ট এখানে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার এনহান্স করেছে। এটা এনহান্সমেন্ট না, এটা ডিফিউশন। এটা ডিফিউশন। কোনটা? এটা? আচ্ছা, হ্যাঁ এটা ডিডব্লিউ, এটা এডিসি, এটা হলো কন্ট্রাস্ট। আর আর এটা হচ্ছে যে আপনার, এটা হচ্ছে আপনি টি2। এখন আমরা চিন্তা করি যখনই একটা লিশন এরকম করে পিক হবে, তখনই কিন্তু এটা পাইরাটস কত? 4। 4 কয়জন? সবাই তো নিচু নিচু হাত তুলে, একটু পরে আবার জোরে হাত তুলে। আচ্ছা, 5 কয়জন? আচ্ছা, 3তে আমরা বলবো না। 2 কয়জন? একজন পাওয়া গেছে। ঠিক আছে, আমরা আসি। গুড, ক্যাপসুল আছে। এখন আমরা আমরা এখানে কিন্তু অত ভালো ক্যাপসুল দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কিন্তু খেয়াল করেন প্রতিটা সিকোয়েন্সে আমরা কিন্তু ক্যাপসুল দেখতে পাচ্ছি। প্রতিটা সিকোয়েন্সে নরমাল হাইপারপ্লাসিয়া। এটা আবার অ্যাকচুয়ালি এটা তো আরো নরমাল। এটা তো এখানে না না, ক্যাপসুলও দেখা নেই। আমরা একটা সিকোয়েন্স না, সব সিকোয়েন্স দেখতে হবে। তুমি এখানে দেখো ক্যাপসুল কত ভালো দেখতে পাচ্ছ। এখানে একটা কম্প্যাক্ট জোন হয়ে আছে বলে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু কন্ট্রাস্ট দেওয়ার ফলে একটা থেকে আরেকটা ডিসক্রিমিনেশনটা বা ডিফিউশনে আরো ভালো আসতেছে। আপা প্লিজ। একটা হলো
আপনি সবগুলো সিকোয়েন্সের হেল্প নিতে হবে, আচ্ছা তাহলে DW প্লাস কন্ট্রাস্ট সব। এখানে তাহলে DW টা আমরা ব্রাইট দেখতে পাচ্ছি হ্যাঁ। কিন্তু T2 তে হালকা কম আবার অ্যাডিশনাল মার্জিন দেখতে হবে, ওয়েল সার্কামস্ক্রাইব। হ্যাঁ কন্ট্রাস্ট দেওয়ার হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে দেখেন এডিসি কিন্তু লো, ঠিক আছে। ডিফিউশন আমি আপনাকে আগের ছবি দেখাই, দেখেন এটা ছোট তো বড় লিশনে আসে। আচ্ছা তারপরে এখানে আপনি দেখেন ডিফিউশনে যেরকম হাই, হ্যাঁ এখানে দেখেন ডিডব্লিউ এর কি এরকম হাই, হাই না। তাহলে আমার 3 এর ক্যাটাগরি কি ছিল, যে যে একটাতে বেশি হলো আরেকটাতে কম, আবার দুটাতেই কম কম। আচ্ছা এটা গেল। আরেকটা হচ্ছে আমাকে সবসময় মনে রাখতে হবে মার্জিন, মার্জিন হ্যাঁ এরকম একদম ওয়েল এনক্যাপসুলেটেড মার্জিন, কোনো লিশন হবে না। ওয়েল সার্কামস্ক্রাইবড হতে পারে, ওয়েল সার্কামস্ক্রাইবড আলাদা, এনক্যাপসুলেটেড আলাদা। এটাকে আমরা 2 দিতে পারি এটা 2, এগুলো সব বায়োপসি পজিটিভ। হ্যাঁ আচ্ছা তাহলে 2 ক্যাপসুলের জন্য নাইলে কিন্তু শুধু ক্যাপসুল। কিছু আচ্ছা না ওগুলো কিছু না, এই জন্যই বললাম যে হাইপারপ্লাসিয়া কেস ডায়াগনোসিস করা সবচেয়ে কঠিন, কিন্তু এগুলোই বিনাইন কেস, এগুলোই ম্যালিগনেন্ট হিসেবে চলে যাচ্ছে। আচ্ছা এরপরে আমরা আসি এটা, এটা অ্যাবসেস, গুড, ঠিক আছে এটা অ্যাবসেস। এখন আমরা খেয়াল করি যে আগে ডিফিউশন এডিসি দেখি আমরা, তাহলে ডিফিউশনে হাই এডিসিতে লো, সরি ডিফিউশনে হাই এডিসিতে লো। এখন আমরা আসি কন্ট্রাস্ট, কন্ট্রাস্টে আমরা দেখছি যে পেরিফেরাল এনহান্সমেন্ট। আমরা যে এনহান্সমেন্ট প্যাটার্ন পড়ছি কোথাও আমরা পেরিফেরাল এনহান্সমেন্ট প্যাটার্ন পড়িনি। আমার কথা হবে স্পেসিফিক যে ফোকাল কন্ট্রাস্ট এনহান্সমেন্ট ইয়েস অর নো, নো, কারণ এটা হলো আমার পেরিফেরাল এনহান্সমেন্ট, এটা ফোকাল আর্লি কন্ট্রাস্ট এনহান্সমেন্ট না। আবার এটা হচ্ছে পেরিফেরাল জোনে, পেরিফেরাল জোনে আমরা জানি সিগন্যাল কি আসে, পেরিফেরাল জোনেতে লিশন কি আসে, হাইপো। আমরা এখানে কি দেখছি তাহলে অ্যাবসেস। তাহলে আমি শুধু ডিফিউশন আর এডিসি দেখলে আমাকে হবে না, জিনিসটা হচ্ছে আমাকে সবগুলা সিকোয়েন্স দেখতে হবে, একটা সিকোয়েন্স দেখে আমাকে কমেন্ট করলে হবে না। এরপর আসতেছি, আচ্ছা তাহলে অ্যাবসেস। তাহলে আমি যদি শুরুতেই শুধু ওখানে ওই সিকোয়েন্সে তাকাই তাহলে কিন্তু আমি শেষ। আচ্ছা আমাকে সবগুলো সিকোয়েন্সে তাকাইতে হবে, ঠিক আছে। কোনটা এগুলা, এগুলা কিছু না, এগুলা হচ্ছে একটা পেশেন্টের যখন ইনফ্লামেশন থাকে, এটা হচ্ছে তুমি যেটা বলছো এটা হচ্ছে পেরিফেরাল জন্য। আচ্ছা মিলি যেটা বলছে যে এই জোনে কি আছে, আমরা তাহলে একই পেশেন্ট আমরা ব্যাক করি, এখানে কি আমি কোনো সিগন্যাল পাচ্ছি, পাচ্ছি না, কিছু আছে এখানে একটু হেজিনেস আছে। কারণ কি একটা প্রোস্টেটে যখন এত বড় অ্যাবসেস হবে সেই প্রোস্টেটে কোনো ইনফ্লামেশন হবে না, সেটা তো হবে না। অতএব দিস ইজ ইনফ্লামেটরি সেল ইনফিলট্রেট। হ্যাঁ আমাকে কোরিলেশন করতে হবে যে এত বড় অ্যাবসেস তার সাথে এটুকু ইনফ্লামেটরি চেঞ্জ থাকবে। আচ্ছা এবার এটা ডিপেন্ড করে আপা কোন সিকোয়েন্সে আমি ভালো দেখছি। দেখেন আমি যদি খেয়াল করি আমি এখানে ডিফিউশনে খুব ভালো দেখতে পাচ্ছি, এখান মানে এটা হলো পেশেন্ট টু পেশেন্ট ডিপেন্ড করবে সব সময়। যেখানে আমি মেজারমেন্টটা সবচেয়ে ভালো আউটলাইন করতে পারবো আমি সেখান থেকেই নিব, নট নেসেসারিলি যেখানে আমি ভালো পাবো। আচ্ছা এখন এটা হচ্ছে একটা অ্যাবসেসের একটা প্রোগ্রেসিভ ইনফ্লামেটরি চেঞ্জ, প্রথমে এরকম থাকে তারপরে এসে অ্যাবসেসটা মানে আর্লি থাকে, তারপরে আস্তে আস্তে ইনফ্লামেটরি সেল থাকে, অর্গানাইজ থাকে। এটা হচ্ছে একটা অ্যাবসেসের রাপচার হয়ে যাওয়ার পরে অ্যাবসেসের এরকম একটা চেহারা, ফুলি ডেভেলপড গ্র্যানুলোমা। তো এরকম যখন হয় কেন আমরা এরকম অ্যাবসেসে এরকম সিগন্যাল পাই, দিস ইজ দ্য ডেফিনেশন যে আমরা কেন অ্যাবসেসে এরকম পাচ্ছি। যে বলতে পারি যে অ্যাবসেসে তো কোনো সেল নাই, তাহলে আমরা কেন পাচ্ছি, এই কারণে আমরা পাই। আমরা আসি আবার হিস্টোপ্যাথোলজি সেই রিপিটেশনে, যে হিস্টোপ্যাথোলজি থেকে আমরা আসি যে কিভাবে একটা নর্মাল গ্ল্যান্ডে যেটা থাকে, যে নর্মাল যে স্ট্রোমার সেলে হাইপার সেলুলারিটি থাকে, হাইপার মানে স্ট্রোমাল হাইপারপ্লাসিয়া থাকে, স্ট্রোমাল নাম্বার সেল বেশি থাকে, কিছু মাসেল সেল থাকে, ফ্যাট থাকে, এসব থাকে। আর নর্মাল হচ্ছে আমার পেরিফেরাল জোনে আমার গ্ল্যান্ড বেশি থাকে, যেখানে আমরা যদি এই ছবিটা দেখি সেখানে আমরা দেখব যে কিছু সেল আছে কিন্তু বেশিরভাগই আমার গ্ল্যান্ড। যখন এখানে কোনো হাইপারপ্লাসিয়া হবে
দুই ধরনের হাইপারপ্লেসিয়া হতে পারে, একটা হলো গ্ল্যান্ডুলার হাইপারপ্লেসিয়া, সেটা আমার হাই সিগন্যাল দিবে, যেটা আমার স্ট্রোমাল হাইপারপ্লেসিয়া, সেটা আমার লো সিগন্যাল দিবে। কিন্তু শুধু টি2 দেখলেই হবে না, আমাকে ডিডব্লিউ দেখতে হবে, আবার হচ্ছে কন্ট্রাস্টও দেখতে হবে। একই সাথে যখন আমার এখানে কার্সিনোমা হবে তখন আমার সেলুলারিটি অনেক বেশি হবে, ইনফ্লামেটরি নেচারেরও আমার সেলুলারিটি বেশি হয়। সবসময় আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো না, কিন্তু তারপরেও হিস্ট্রি, তারপরে হচ্ছে আদার স্ট্রাকচার যেমন লিফ নোড, এক্সট্রা ক্যাপসুলার এক্সটেনশন, বোনস, এগুলো দেখে আমাদেরকে এক্সক্লুড করতে হয়। আর এটা হলো প্রোস্টেট কার্সিনোমা ইন সিটু। আর এটা হলো আমার নার্ভের ইনফিল্ট্রেট আছে কিনা, মানে এক্সট্রা প্রোস্টেটিক এক্সটেনশন থাকলেও সেটা আমাদেরকে বলতে হবে। এখন আমাদের কথা হলে গোল কি আমাদের, টু ডিস্টিংগুইশ clinically significant prostate cancer which require treatment from indolent cancer which can be observed। অথবা আপনি রিপোর্ট যদি 2 করেন, কেউ যদি এসে বলে আপনি 2 করছিলেন, আমার তো আসছে 6, কই মাসে আছে এখনো আসছে, আজকে মনে আসতে পারেনি, তাহলে সেটা হচ্ছে যে আপনি বলবেন যে আমি আপনার লাইফ সেভ করছি। কারণ হচ্ছে যে আমি যদি 4 দিতাম, আপনি এটা বায়োপসি হয়তো আননেসেসারি ট্রিটমেন্ট হতো, ঠিক আছে। আবার আমরা অনেক সময় পিক করলে সেটাও 3+3 আসতে পারে, কিন্তু 3+3 মধ্যে একটু হয়তো বা হাই ভ্যারাইটি 3+3, যে আমরা যেটা পিক করবো সেটা যে 3+3 হবে তা না। কিন্তু যদি আপনি কখনো কোনো প্রোস্টেট রিপোর্ট করেন 2 অথবা 3, কিন্তু সেটা 3+3 আসলো, যদি কেউ ক্লেম করে, আপনি বলবেন যে প্রোস্টেট পাইরাটসের উদ্দেশ্যই হচ্ছে আমরা 3+3 উপরে ডায়াগনোসিস করব, নট 3+3 তার নিচে। Conclusion: if there is clinically significant cancer, please localize, characterize and do target biopsy and staging. MPMRI prostate, a lower total score does not mean that the probability of prostate cancer is nil. এই কথাটা সবচেয়ে মনে রাখবেন যে রেকমেন্ডেশন দিবেন, যেটা গাইডলাইনেও বলা আছে যে অলওয়েজ রেকমেন্ডেশন দিবেন। আমি বারবার বলছি, এখনকার রেডিওলজিস্টরা হচ্ছে ক্লিনিক্যাল রেডিওলজিস্ট, এই সমস্ত এমপিএমআরআই, প্রোস্টেট, বাইরার্স এগুলো করা হচ্ছে যে কারণ আপনি একজন ক্লিনিক্যাল রেডিওলজিস্ট, আপনি বলে দিবেন যে রেকমেন্ডেশন কি। অর্থাৎ আপনি বলে দেন শুধু পাইরার্স 2 হবে না, তাহলে তাকে কি করতে হবে সেটাই এখানে বলতে হবে, যে আপনাকে পেশেন্টকে বলতে হবে যে আমরা লিখে দিই যেমন নিচে, অ্যাক্টিভ সার্ভেলেন্স ইজ রিকমেন্ডেড, দিস পেশেন্ট শুড বি দেয়ারফর অ্যাট লিস্ট রিমেন আন্ডার ক্লিনিক্যাল সার্ভেলেন্স, ক্যান ফুলফিল আওয়ার গোল অ্যান্ড efficiency preferably done by pre-biopsy, it cause improve patient outcomes. Thank you. Please. Thank you. হ্যাঁ, এখানে দেখতে হবে আছে কিনা। তোমাকে এত বড় প্রোস্টেটের কেস দেখাইলাম, রেকটাম, তুমি তাও খুশি হলে না, তুমি এখন নিউরোভাস্কুলার বান্ডেল। কি 5 to 7 ও নিউরোভাস্কুলার লোকেশন, মানে তুমি লোকেশন জানতে চাচ্ছ, তাই তো এটা অ্যানাটমি না। আমি এটা বলতেছি যে যদি সেমিনাল ভেসিকেল ইনভলভমেন্ট হয় নিউরোভাস্কুলার, এটা তো খুব কমন কেস, যে সেমিনাল ভেসিকেলে যাবে কিন্তু নিউরোভাস্কুলার, সেক্ষেত্রে আমরা মেনশন করে দিই যে নিউরোভাস্কুলার ইনভলভমেন্ট, সেমিনাল ভেসিকেল ইনভলভমেন্ট আছে, নো নিউরোভাস্কুলার ইনভলভমেন্ট। কারণ নিউরোভাস্কুলার ইনভলভমেন্ট হলে এক ধরনের ওদের ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি, না হলে আরেক ধরনের, এই জন্য হচ্ছে ওটা বলে দিই যে এক্সট্রা প্রোস্টেটিক এক্সটেনশন হয়েছে কিন্তু সেমিনাল ভেসিকেলে, কিন্তু পেরিপ্রোস্টেটিক এক্সটেনশন হয়নি। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে প্লিজ? ওই যে আপনার পেশেন্ট অনুযায়ী নর্মাল এমআরআই যেরকম আপনি ডোজ দেন সেটাই, বডি ওয়েট অনুযায়ী। হ্যাঁ, না তখন আমরা বলে দিই যে মাল্টিপল লিশন অমুক অমুক ফোকাসে আছে, এভাবে লিখে হাইস্ট স্কোর দিতে। এরকম হয় না যে প্রোস্টেটে হয়, ধরুন আপনি পেরিফেরাল জোনে 2 থাকে আর পেরিফেরাল জোনে 4 লিশন, ট্রানজিশন জোনে 2, তাহলে আমরা কমেন্ট যখন করি আলাদা আলাদাভাবে লিখি। মনে করেন ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট ক্যান্সার ইজ প্রেজেন্ট ইন পোস্টেরিয়র সেগমেন্ট অফ পেরিফেরাল জোন অফ রাইট লোব, তারপরে হচ্ছে লিখি যে হাইপারপ্লাসিয়া হচ্ছে ট্রানজিশন জোন, এভাবে লিখে দিই, লেখাতে আলাদা হয়, কিন্তু ফাইনাল স্কোর দিই হাইস্ট স্কোর। 4 মানে হাইস্ট স্কোর, হাইস্ট মানে যেটা সেটা। তুমি 4 লিখছো না,
করবে না তো, বায়োপসি তো একটা জায়গায় করে না, বায়োপসি যখন করে পুরো প্রোস্টেট করে। একে দেওয়ার মানে সে শুধু ওইটা বায়োপসি করবে না, একে দেওয়ার মানে ওখানে সে মাস্ট করবে, তার সাথে তার রুটিনগুলো সে করবে, ওই লিশন যেন মিস না হয়, এটা আর কি। তো ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ সো মাচ।